আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? 10 মিনিট স্কুলের আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকে এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 3 যে টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে প্রজেক্টাইল মোশন বা প্রাস। তো এর আগেও গতকালকে আমরা 1:30 এ দুপুর 1:30 এ আমরা এই সেম টপিকটার উপর একটা লাইভ ক্লাস নিয়েছিলাম। তো অবশ্যই তোমরা ওই লাইভ ক্লাসটা অবশ্যই দেখবে। তারপরে হচ্ছে আমাদের এই লাইভ ক্লাসটা দেখলে তোমাদের জন্য এই প্রাস বা প্রজেক্টাইল মোশন সম্পর্কিত যে আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করছি বা গাণিতিক সমস্যাবলীগুলো নিয়ে যে আমরা আলোচনা করছি সেটা ফুলফিল হবে বা 100% কভার হবে। তো আজকের এই সুন্দর ক্লাসটি কাইন্ডলি সাপোর্ট করছে গুড লাক স্টেশনারি, সেজন্য গুড লাক স্টেশনারিকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা ক্লাস শুরু করার আগে একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও যে তোমরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছো এবং সাথে তোমাদের পাশে কলেজের নাম, তোমরা কে কোন কলেজে পড়ছো সেই কলেজের নামটাও একটু লিখে দিও কষ্ট করে, ওকে? আর একটু তোমরা জানিও যে আমাদের লাইভ ক্লাসটা ঠিক মতন দেখা যাচ্ছে কিনা আর আমার ভয়েসটা ঠিক মতন শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, তো আমি একটু তোমাদের একটু চেক করি যে তোমরা দেশের কে কোন প্রান্ত থেকে আমাদের এই লাইভ ক্লাসে সংযুক্ত হচ্ছো। আমি একটু দেখি। আমাদের সাথে হচ্ছে দাঁড়াও একটু, হ্যাঁ, অর্ণব আছে টাঙ্গাইল থেকে বলছো, ফারজানা প্রেমা, নীলিমা নিপা চলে আসছো, সিনথিয়া আফরিন, ওকে। তারপর নীরব মাহফুজ তুমি আসছো চুয়াডাঙ্গা থেকে আসছো। তারপর হচ্ছে প্রীতম আমাকে কি বলে, সাদিয়া ইসলাম উর্মি, ওকে। আফরোজা বেগম আমাদের সাথে সংযুক্ত হয়েছে। ফেরদৌস শাম্মী, ওকে, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে যারা যারা সালাম দিয়েছো প্রত্যেককেই ওয়ালাইকুম সালাম। উম্মে ফারদিন প্রনিন এসে পড়ছে, আমাদের সাথে সংযুক্ত হয়েছে। নুসরাত মোমে, ওকে। তারপর হচ্ছে ফেরদৌস শাম্মী রাজশাহী থেকে বলছে। নুসরাত মোমে বলছে আমাদের সাথে সংযুক্ত হচ্ছে নোয়াখালী থেকে, আচ্ছা। তারপর হচ্ছে নীরব মাহফুজ হচ্ছে বিএফ শাইন কলেজ যশোর থেকে, আচ্ছা, ওকে। নীলিমা নিপা ঢাকা সিটি কলেজ থেকে, আমাদের সাথে অনেকেই সংযুক্ত হয়েছে বিভিন্ন কলেজ থেকে, ওকে। তো আমরা আমাদের হচ্ছে তোমরা একটু কষ্ট করে আমাদের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, কারণ আজকের ক্লাসটা হচ্ছে একটু কনসেপ্ট বেস, হ্যাঁ, মানে আজকের ক্লাসে হচ্ছে আমরা অনেকগুলো কনসেপ্ট পড়বো। তো যেহেতু আমরা অনেকগুলো কনসেপ্ট পড়বো আর যেহেতু আমরা ফিজিক্স পড়বো, তো ফিজিক্সের কনসেপ্টগুলো বা টপিকগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ ভাবে পড়তে হয়, কারণ সিরিয়াল ওয়াইজ ভাবে যদি না পড়ি আমরা তাহলে সমস্যাটা হয় পরবর্তীতে টপিকগুলো ধরতে একটু কষ্ট হতে পারে। সেই জন্য তোমাদের যেসব ফ্রেন্ডরা যারা এই ক্লাসটা করতে চায় বা যাদের জন্য এই ক্লাসটা খুব উপযোগী হবে তারা যাতে এই ক্লাসে আমাদের সাথে সংযুক্ত হতে পারে, এই জন্য তোমরা একটু শেয়ার করে দাও, তাহলে তারাও প্রথম থেকে ক্লাসটি পাবে। আবার তোমরা এমনও হতে পারো যে তোমরা নিজেরাও খুব ব্যস্ত থাকতে পারো এই টাইমটাতে, যে এখন 1:30 বাজে, আমি এই টাইমটাতে একটু ব্যস্ত, হ্যাঁ, আমি লাইভ ক্লাসটা অতটা ভালো করে দেখতে পারবো না। তো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, সেক্ষেত্রে তুমি যদি তোমার শেয়ার করো তুমি তোমার ইয়াতে ফেসবুক প্রোফাইলে, সেক্ষেত্রে তুমি কিন্তু চাইলে পরেও তোমার নিজের প্রোফাইলে গিয়ে, ফেসবুক প্রোফাইলে গিয়ে তুমি কি করতে পারবা, টাইমলাইনে গিয়ে এই আমাদের এই লাইভ ক্লাসটায় অ্যাটেন্ড করতে পারবা পরবর্তী সময়, ওকে। তো শেয়ার করে তোমাদের বন্ধুদের জানায় দাও আর নিজেদের জন্য একটু কষ্ট করে রেখে দাও ভিডিওগুলো, ওকে। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, তো এবার আমাদের আজকের ক্লাসটা মূলত হচ্ছে কালকের ক্লাসে আমরা মূলত যা পড়ছিলাম তারপর থেকে, ওকে। এটা আমাদের দ্বিতীয় লাইভ ক্লাস, প্রাস বা প্রজেক্টাইল মোশনের আমাদের দ্বিতীয় লাইভ ক্লাস, ওকে। আচ্ছা, তো আমরা ফার্স্টে যেটা নিয়ে আলোচনা করব যে টপিকটা, অবশ্যই তোমরা এই ক্লাসটা যখন করবা খাতা কলম সাথে রাখবা, ওকে। খাতা কলম এবং ক্যালকুলেটর সাথে রাখবা, তাহলে খুব সহজে এই ব্যাপারগুলো তোমার কাছে তাহলে নোট হয়ে থাকবে, নিজের হাতে নোট করতে পারবা তোমরা এই ক্লাসগুলো, তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে ব্যাপারটা। আচ্ছা, তো আমরা শুরু করি। তো আমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে আজকে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, নিক্ষিপ্ত প্রাসের বিশ্লেষণ, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের বিশ্লেষণ, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের বিশ্লেষণ, ওকে। তো আমাদের আজকের ফার্স্ট টপিক হচ্ছে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের বিশ্লেষণ, ওকে। তো আমরা শুরু করি। তো দেখো
ধরো আমাদের একটা নির্দিষ্ট উচ্চতা বা একটা বিল্ডিং এর ছাদ থেকে, সে ফর এক্সাম্পল আমাদের বিল্ডিং এর ছাদ থেকে ধরো এইটা হচ্ছে আমাদের সেই বিল্ডিং এর ছাদ। তো বিল্ডিং এর ছাদ থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো আনুভূমিকভাবে। আনুভূমিকভাবে মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর। ওকে, আনুভূমিকভাবে হচ্ছে একটা বস্তুকে ইউ বেগে নিক্ষেপ করা হলো। একটা বস্তুকে হচ্ছে বিল্ডিং এর ছাদ থেকে সোজাসুজি নিক্ষেপ করা হলো বা আনুভূমিকভাবে মানে এক্স অক্ষ বরাবর নিক্ষেপ করা হলো। কোন বস্তুকে আমরা যদি এক্স অক্ষ বরাবর নিক্ষেপ করি তাহলে সেই বস্তুকে আমরা বলবো যে বস্তুটিকে আমরা আনুভূমিক বরাবর নিক্ষেপ করলাম। ওকে, আচ্ছা, তো যখন আমরা এই বস্তুটাকে আনুভূমিকভাবে নিক্ষেপ করব তখন এই বস্তুর গতিপথটা দেখতে কেমন হবে? লাইক দিস, এরকম একটা গতিপথ আমরা পাবো। এই যে লাল যেই গতিপথটা আমি দেখালাম, এরকম একটা গতিপথ আমরা পাবো এই বস্তুর চলার পথ। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা এই বস্তুর গতিপথ থেকে আমরা বিভিন্ন ডাটা বের করব, এর বেগ বের করব, সময় বের করব, উচ্চতা, আনুভূমিক সরণ, সব রকম বিশ্লেষণ আমরা করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, একটু দেখো আস্তে আস্তে করে আমরা শুরু করি। তো ধরলাম যেই পয়েন্ট থেকে আমরা এই বস্তুকে নিক্ষেপ করলাম সেই বিন্দুর নাম দিলাম হচ্ছে আমরা এ। ওকে, আচ্ছা, তো বস্তুটা এ বিন্দু থেকে তার যাত্রা পথে বা গতিপথের কোনো এক বিন্দুতে সাপোজ সেখানে এসে পৌঁছাবে। ধরলাম এই পয়েন্টটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, ধরে নিলাম যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। আমরা প্রথমে যেটা নিয়ে কাজ করতে চাই, আমরা এই বি পয়েন্টে বস্তুর বেগ নির্ণয় করতে চাই। তো আমরা ফার্স্ট আমাদের আজকের কাজ হচ্ছে বি বিন্দুতে বস্তুর বেগ নির্ণয়। ওকে, এটা একটা কনসেপ্ট, কোনো ম্যাথ প্রবলেম না, বাট এই কনসেপ্টটা জানলে তোমাদের ম্যাথ প্রবলেমগুলো করতে খুবই সোজা লাগবে। এবং এই কনসেপ্ট যদি তুমি জানো, যেটা এখন আমরা পড়বো আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, এই কনসেপ্টটা যদি তুমি ভালো করে বুঝতে পারো তবে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের যে অঙ্কগুলি আছে তুমি ইজিলি বা সহজেই সলভ করতে পারবে। ওকে, আচ্ছা, তো আমরা এখন বি বিন্দুতে কি বের করতে চাই? বস্তুর বেগ বের করতে চাই। বি বিন্দুতে কোন বস্তুর বেগ নির্ণয় করতে চাই বা এই প্রাসটার বি বিন্দুতে বেগের বিশ্লেষণ আমরা দেখতে চাই যে বি বিন্দুতে এর বেগটা কেমন হবে। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, আমরা ধরলাম বি বিন্দুতে আমাদের যে বেগটা বা শেষ বেগটা, সেই শেষ বেগটা ধরলাম হচ্ছে আমরা ভি। বি বিন্দুতে যে আমরা শেষ বেগ বা যেই বেগটা আমরা পাবো সেই বেগটা হচ্ছে ধরে নিলাম ভি। আর আমরা জানি যে কোনো বস্তুর বা বেগের দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে উলম্ব উপাংশ আর একটা হচ্ছে আনুভূমিক উপাংশ। তো আনুভূমিক উপাংশকে আমরা vx দ্বারা প্রকাশ করি, উলম্ব উপাংশকে আমরা vy দ্বারা ডিনোট করি। তো আমরা এই দুইটা উপাংশকে এমন ভাবেই বিশ্লেষণ করলাম যাতে করে মূল ভেক্টরটা মাঝখানে থাকে। ওকে, তো বি বিন্দুতে বেগটা হচ্ছে v, এই v এর আমরা দুইটা উপাংশ নিলাম, এমন ভাবেই দুইটা উপাংশ নিলাম যাতে করে এই দুই উপাংশের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয় এবং মূল যে ভেক্টর v বা মূল যে আমরা ভেক্টর বা বেগ, সেই মূল বেগটা কোনখানে থাকে? মাঝখানে থাকে এই দুই উপাংশের। ওকে, এমন ভাবে আমরা বিশ্লেষণ করলাম। আচ্ছা, তো এবার খেয়াল করো, এবার আমরা এখান থেকে একটু বের করার চেষ্টা করি বি বিন্দুতে বেগ। তো এখান থেকে আমরা আরো কিছু অ্যানালাইসিস আমরা করতে পারি যে আমরা জানি যে প্রাসের ক্ষেত্রে একমাত্র ত্বরণ কাজ করে হচ্ছে জি বা অভিকর্ষজ ত্বরণ। সেই অভিকর্ষজ ত্বরণ কাজ করে হচ্ছে খাড়া নিচের দিকে। প্রাসের ক্ষেত্রে একমাত্র ত্বরণ কাজ করে অভিকর্ষজ ত্বরণ জি, সেটা কাজ করে খাড়া নিচের দিকে। এটা আমরা লিখলাম জি। আচ্ছা, তো এবার একটু খেয়াল করো, এবার এখান থেকে আমরা কিভাবে ডেটাগুলো বের করি। ওকে, তো একটু দেখো, আমরা এখন দেখো ইউ লিখলাম, ইউ এক্স। ওকে, তো ইউ এক্স মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর আদি বেগ। ওকে, আবার ইউ ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আদি বেগ। ওকে, ইউ এক্স মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর আদি বেগ আর ইউ ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আদি বেগ। ওকে, আবার খেয়াল করো, আমরা বিভিন্ন মান বের করতে চাই। ax মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর ত্বরণ আর ay মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ। ax মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর ত্বরণ, ay মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, ux মানে এক্স অক্ষ বরাবর আদিবেগ, আদিবেগকে আমরা u দ্বারা ডিনোট করি, আর uy মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ। ওকে, তো আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তো এবার দেখো, এবার আমরা এখান থেকে দেখতে পারলাম এভাবে আমরা এগুলোর মানগুলো এখন বের করার চেষ্টা করব, যেগুলোর ভ্যালুগুলো কিভাবে আমরা বের করতে পারি। ওকে, তো ux x অক্ষ বরাবর আদিবেগ। ওকে, তো আদিবেগ কোন পয়েন্টে কাজ করবে? এ পয়েন্টে, কেননা এ হচ্ছে আমাদের আদি বিন্দু
আর বি হচ্ছে আমাদের শেষ বিন্দু। ওকে, আমাদের যতটুকু আমরা বিশ্লেষণ করলাম, হ্যাঁ বস্তুটা তো এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত আসলো, তাই এ বিন্দুটাকে আমি বলতে পারি আদি বেগ, আর বি বিন্দুকে আমরা আদি বিন্দু, আর বি বিন্দুকে আমরা বলতে পারি শেষ বিন্দু। তো আদি বিন্দুতে যে বেগ, সেই বেগটা কোন অক্ষ বরাবর আমি প্রয়োগ করলাম বলো তো? এক্স অক্ষ বরাবর না? তো ইউ এক্স মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ। তো এক্স অক্ষ বরাবর বেগের নামটা কি আসলে বলো তো? ইউ না? তাহলে আমি এই ইউ এক্স এর পরিবর্তে বা ইউ এক্স সমান কি লিখতে পারি বলো তো? ইউ লিখতে পারি। ওকে, এক্স অক্ষ বরাবর বেগ, বা আমাদের এই বেগটাই তো কাজ করে এক্স অক্ষ বরাবর, তাই ইউ এক্স ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? ইউ লেখা যায়। আচ্ছা, আর ইউ ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আদি বেগ। তো খেয়াল করো, এই পয়েন্টে ওয়াই অক্ষ বরাবর কিন্তু কোনো আদি বেগ নাই, কারণ আমি বস্তুটাকে নিক্ষেপ করছি এক্স অক্ষ বরাবর। কোন বস্তুকে এক্স অক্ষ বরাবর যদি আমি নিক্ষেপ করি, তার যদি এক্স অক্ষ বরাবর বেগ থাকে, তবে তার ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ নাই। আবার কোন বস্তুকে যদি আমি ওয়াই অক্ষ বরাবর নিক্ষেপ করি, তার এক্স অক্ষ বরাবর কোনো বেগ নাই। মন দিয়ে শুনবা, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন গতকালকে আমরা একটা বস্তুকে কিন্তু তির্যক ভাবে নিক্ষেপ করছিলাম, ইউটা এই বরাবর কাজ করছিল। ওকে, তখন আমরা বলছিলাম যে ইউ এর দুইটা উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, যদি এটা কোণ আলফা হয়, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, আর এটা হচ্ছে উলম্ব উপাংশ। যারা কালকের ক্লাসটা করছো অবশ্যই তোমরা বুঝতে পারবা, মনে পড়বে, অবশ্যই মনে পড়বে। আমরা যখন ইউ কে তির্যক ভাবে নিক্ষেপ করছিলাম, একটা বস্তুকে যখন আমি তির্যক ভাবে নিক্ষেপ করছিলাম বাঁকা ভাবে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, তখন আমরা এই বেগের দুইটা উপাংশ পেয়েছিলাম। তখন আমি বলেছিলাম যে ইউ এর এক্স অক্ষ বরাবর মান ইউ কজ আলফা, ইউ এর ওয়াই অক্ষ বরাবর মান হচ্ছে ইউ সাইন আলফা। যখন বস্তুকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয়, তখন তার এক্স অক্ষ বরাবর মান থাকে এবং ওয়াই অক্ষ বরাবর দুইটাই মানও থাকে। ওকে, বাট যখন আমি একটা বস্তুকে আনুভূমিক ভাবে নিক্ষেপ করব, ধরো ইউ বেগে আমি একটা বস্তুকে নিক্ষেপ করলাম এক্স অক্ষ বরাবর, তবে তার শুধুমাত্র এক্স অক্ষ বরাবর বেগটা থাকবে, ওয়াই অক্ষ বরাবর তার বেগটা হচ্ছে 0। ওকে, সিমিলার ওয়েতে আমি যদি কোনো বস্তুকে ওয়াই অক্ষ বরাবর নিক্ষেপ করি, সে ফর এক্সাম্পল ইউ বেগে যদি আমি কোনো বস্তুকে ওয়াই অক্ষ বরাবর নিক্ষেপ করি, তাহলে এই বস্তুটা এক্স অক্ষ বরাবর কোনো বেগ থাকবে না, এই বস্তুটার এক্স অক্ষ বরাবর বেগটা 0 হবে। আমি আরেকবার বলি, এই বস্তুটাকে আমরা কি এক্স অক্ষ বরাবর নিক্ষেপ করলাম, তাই এর ওয়াই অক্ষ বরাবর বেগটা কত হবে বলো তো? 0 হবে। সিমিলার ওয়েতে কোনো বস্তুকে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর নিক্ষেপ করি, তবে এই বস্তুর এক্স অক্ষ বরাবর বেগটা কত হবে বলো তো? 0 হবে। ওকে, বাট কোনো বস্তুকে যদি আমি তির্যক ভাবে নিক্ষেপ করি, তাকে দুইটা উপাংশে বিশ্লেষণ করার মাধ্যমে আমরা এক্স অক্ষ বরাবর বেগ আর ওয়াই অক্ষ বরাবর বেগটা আমরা ডিনোট করতে পারি বা জানতে পারি। সেই কারণে আমরা এখানে যেহেতু বস্তুকে এক্স অক্ষ বরাবর নিক্ষেপ করলাম, তাই এই বস্তুর ওয়াই অক্ষ বরাবর বেগটা কত হবে বলো তো? 0 হবে। ওকে, তো তুমি একটু কষ্ট করে এতটুকু কমেন্টে জানাই দাও তো যে এইটুকু আলোচনা তুমি বুঝতে পারছো কিনা। ওকে, খুব সহজ আলোচনা ছিল, একটু ভালো করে বল। আমি জাস্ট লাস্ট সামারি করি। যদি কোনো বস্তুকে তির্যক ভাবে নিক্ষেপ করি, উপাংশে ভাঙানোর ফলে আমরা এক্স অক্ষ বরাবর তার মান এবং ওয়াই অক্ষ বরাবর তার মানটা পাই, বা তার উপাংশ আমরা পাই। বাট কোন বস্তুকে যদি আমরা এক্স অক্ষ বরাবর নিক্ষেপ করি, তার ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ থাকবে না বা কোনো বেগ থাকবে না। আবার কোন বস্তুকে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর নিক্ষেপ করি, তার এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ বা বিশ্লেষণ থাকবে না। এতটুকু কি তোমরা বুঝতে পারছো? একটু কষ্ট করে বলো। ফারজানা প্রেমা বলছো জি বুঝতে পেরেছি। মাশরুরা ইসমাম ইসকন, ওকে থ্যাংক ইউ সো মাচ। জেসমিন রহমান জিজ্ঞেস করছো কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কি ভালো আছো? ওকে, তারপরে হচ্ছে নীরব মাহফুজ বলছো ইয়েস, ওকে থ্যাংক ইউ সো মাচ। শাহরিয়ার লাবিব, কোনো সমস্যা নেই, দেরি হয়ে গেলেও আমরা বুঝতে পারবো, এখন থেকে ক্লাস করলেও আমরা 100% বুঝতে পারবো। ওকে, আচ্ছা ওকে 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 থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো রেসপন্স করছো। ওকে, আচ্ছা মেবি একজন তাহমিদ ড্যানিয়েল বলছো যে ভাইয়া আবার বলছো। হ্যাঁ আমি আরেকবার বলছি, হ্যাঁ আমি আরেকবার বলছি, একটু খেয়াল করো। কোন বস্তুকে যদি আমি এক্স অক্ষ বরাবর নিক্ষেপ করি, তার ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ থাকে না। আর কোন বস্তুকে যদি আমি ওয়াই অক্ষ বরাবর নিক্ষেপ করি, তার এক্স অক্ষ বরাবর কোনো বেগ থাকে না। বাট যদি কোনো বস্তুকে আমি তির্যক ভাবে নিক্ষেপ করি, তবে তাকে দুইটা উপাংশে ভাঙানো যায়। যার সাথে অ্যাঙ্গেল সেদিকে হয় কস, যার সাথে অ্যাঙ্গেল নাই সেদিকে হয় সাইন।
তাহলে ইউ কজ আর ইউ সাইন হচ্ছে ইউ এর দুইটা উপাংশ, আর এই যে দুইটা উপাংশ আমি বিশ্লেষণ করলাম তখন আমি বলবো যে আদিবেগের x অক্ষ বরাবর মান ইউ কজ, আদিবেগের y অক্ষ বরাবর ভ্যালু হচ্ছে ইউ সাইন। এটাকে আমরা ux বলতে পারবো, এটাকে আমরা uy বলতে পারবো। তার মানে তির্যকভাবে নিক্ষেপ করলে তার ux ও সম্ভব, uy ও সম্ভব, বাট আনুভূমিকভাবে নিক্ষেপ করলে তার uy সম্ভব না, উলম্বভাবে নিক্ষেপ করলে তার ux সম্ভব না। যেহেতু আমরা একটা বস্তুকে আনুভূমিকভাবে নিক্ষেপ করলাম তাহলে এর কিন্তু কোনো উলম্ব বরাবর বেগ থাকবে না, বা y 0 হবে, সেজন্য আমরা এখানে uy 0 বললাম। ওকে, আচ্ছা এনিওয়ে, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আরেকটু আগানোর চেষ্টা করি, যে ax মানেটা কি? ax মানে হচ্ছে x অক্ষ বরাবর ত্বরণ। তো গতকালকেও আমরা আলোচনা করেছিলাম বা এখনো আমরা বলছি যে x অক্ষ বরাবর প্লাসের কোনো ত্বরণ থাকে না, কেননা প্লাসের ক্ষেত্রে আমরা x অক্ষ বরাবর কোনো বল প্রয়োগ করি না আসলে। হ্যাঁ, এখানে শুধুমাত্র মুক্তভাবে বস্তু পতন হয়, তো মুক্তভাবে মানে কোনো বায়ুর বাধাও নাই, এইজন্য আমাদের ax টা হয় 0। প্লাসের ক্ষেত্রে একমাত্র ত্বরণ হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ g, আর অভিকর্ষ ত্বরণ কাজ করে খাড়া নিচের দিকে, মানে কোন অক্ষ বরাবর বলো তো? y অক্ষ বরাবর। তাহলে y অক্ষ বরাবর ত্বরণ বা ay এর ভ্যালু কত হবে বলো তো? g হবে। ax 0 কেন হলো? কারণ প্লাসের ক্ষেত্রে একমাত্র ত্বরণ, এখানেও কিন্তু আমরা এভাবে ব্যাখ্যা দিতে পারি, খেয়াল করো, যেহেতু ত্বরণ y অক্ষ বরাবর কাজ করে তাহলে x অক্ষ বরাবর ত্বরণ কাজ করবে না। যদি কখনো এমন হতো যে ত্বরণ x অক্ষ বরাবর কাজ করছে তাহলে y অক্ষ বরাবর কিন্তু কোনো ত্বরণ কাজ করতো না। মানে মেইনলি হচ্ছে প্লাসের ক্ষেত্রে একমাত্র ত্বরণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেটা কাজ করে কোন অক্ষ বরাবর বলো তো? যেটা কাজ করে হচ্ছে y অক্ষ বরাবর। তার মানে তাই আমি বললাম ay এর ভ্যালু g আর ax এর ভ্যালু কত বলো তো? 0, কারণ x অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। আচ্ছা, তো এতটুকু আমরা বুঝলাম। তো এখান থেকে আমরা আরেকটু আগাই, এখান থেকে আমরা আরেকটু আগাই, একটু খেয়াল করো। তো আমরা এখান থেকে বেগ বের করতে চাই, b বিন্দুতে আমরা বেগ নির্ণয় করতে চাই। ওকে, মানে v বের করতে চাই। তো আমরা v বের করার জন্য আমাদের vx জানা লাগবে, আবার vy ও জানা লাগবে। ওকে, তো আমরা ফার্স্টে vx বা vy টা বের করার চেষ্টা করি। ওকে, vy টা আমরা ফর্মুলা জানি v u + at। আমরা জেনারেল ফর্মুলা বা গতির ফর্মুলা জানি v u + at। আমরা গতকালকে বলছিলাম যে এই গতির ফর্মুলা আমরা একটা অক্ষে ইউজ করতে পারবো। তো ধরো আমরা যেহেতু vy বের করতে চাই, তো আমরা মোটামুটি বুঝি যে এটা যদি আমরা y অক্ষে প্রয়োগ করি তবে আমরা vy এর একটা ভ্যালু পেতে পারি। ওকে, তাহলে আমরা y অক্ষে এই সূত্রটা প্রয়োগ করি। তাহলে এই নিউটনের ফর্মুলা বা গতির ফর্মুলা যদি আমি y অক্ষে প্রয়োগ করি, এর নিচে লিখব vy, এর নিচে লিখব uy, এর নিচে লিখব ay। ওকে, আচ্ছা, তো এবার একটু খেয়াল করো, এখান থেকে আমরা আরেকটু আগাই। তো vy এর ভ্যালু আসলে কত হবে? vy আমরা বের করব। হ্যাঁ, তাহলে vy uy, তো uy এর ভ্যালুটা কত? 0। তাহলে 0 প্লাস মাইনাস পরে যে আমরা ay কত বলো তো? ay হচ্ছে 0 * t। এবার আমরা প্লাস মাইনাস দেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে vy কোন বরাবর কাজ করে বলো তো? vy এর ডিরেকশন, আমরা প্লাস মাইনাস হচ্ছে ডিরেকশন দেখে দেই। ওকে, vy কাজ করে খাড়া নিচের দিকে, দেখো vy কাজ করে নিচের দিকে। আবার খেয়াল করো g কোন বরাবর কাজ করে বলো তো? g কাজ করে কিন্তু নিচের দিকে। যেহেতু দুইটা একই দিকে কাজ করে তাই দুইটা সাইন আমি যদি পজিটিভ নেই কোনো সমস্যা নেই, দুইটার সাইন যদি তুমি নেগেটিভ নাও কোনো সমস্যা নেই, দুইটার সাইন যদি তুমি পজিটিভ নাও কোনো সমস্যা নেই, কারণ যেহেতু দুইটা একই দিকে কাজ করে তাই দুইটার সাইনই হবে একই। মানে দুইটাই তুমি পজিটিভ দিতে পারো, আবার দুইটাই তুমি নেগেটিভ দিতে পারো। দুইটাই আমি পজিটিভ দেই, তাহলে vy ও হবে পজিটিভ, আবার g ও হবে কি বলো তো? পজিটিভ। তাহলে vy এর ভ্যালু আমরা পেলাম হচ্ছে gt। এখান থেকে আমরা vy বের করতে পারবো, vy হচ্ছে আমরা পাবো gt। ওকে, vy আমরা পাবো হচ্ছে gt। আচ্ছা, তো এবার একটু খেয়াল করো, এবার সেটা হচ্ছে vy এর ভ্যালু আমরা বুঝে গেলাম, vy টা কিভাবে বের করে আমরা বুঝে গেলাম। vy gt কোন এক জায়গায় তুমি লিখে রাখতে পারো vy gt। এবার আমরা vx বের করতে চাই, কেননা আমরা v বের করব, তো আমরা b বিন্দুতে বেগ অর্থাৎ v বের করতে চাই। তো v বের করতে চাওয়ার জন্য আমাদের vx জানা লাগে, আবার vy ও জানা লাগে। তো আমি vx টা এখন বের করি। vx
তো যেহেতু আমরা এখন vx বের করব, তাই নিউটনের যে ফর্মুলাটা বা গতির যে ফর্মুলা ছিল v u + at, তাহলে এই ফর্মুলা আমরা এখন কোন অক্ষে ব্যবহার করব বলো তো? এই ফর্মুলা আমরা এখন x অক্ষে ব্যবহার করলে আমরা vx টা বের করতে পারবো। যদি আমরা x অক্ষে ব্যবহার করি, এখানে পাবো vx, এখানে পাবো ux, আর এখানে পাবো ax। ওকে, আচ্ছা, তো একটু মন দিয়ে দেখো, মন দিয়ে, সেটা হচ্ছে vx, যেটা আমরা এখন vx বের করতে চাই, তাহলে vx হবে ux। তো ux এর ভ্যালু কত আমরা পাইছিলাম বলো তো? ux এর ভ্যালু হচ্ছে u, তাহলে ux এর ভ্যালু u। আর ax এর ভ্যালু কত বলো তো? ax এর ভ্যালু কিন্তু 0, যার ফলে টোটাল টার্মটা 0 * t মানে 0। তাহলে এখান থেকে আমরা vx এর ভ্যালু পাবো হচ্ছে u, এখান থেকে আমরা vx এর ভ্যালু কত পাবো বলো তো? u পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এখান থেকে vx এর ভ্যালু হচ্ছে u পেয়ে যাব। এখান থেকে আমরা vx এর ভ্যালু পেয়ে গেলাম, vx = u, তো vx = u পেয়ে গেলাম, vy = gt পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, তো আমাদের টার্গেট, আমরা b বিন্দুতে বেগ বের করতে চাই, অর্থাৎ v বের করতে চাই। তো যেহেতু আমরা b বিন্দুতে বেগ অর্থাৎ v বের করতে চাই, তাই আমরা এখান থেকে v এর ফর্মুলা লিখতে পারবো, বা গতকালকে আমরা দেখছিলাম যে v সমান হচ্ছে √vx² + vy², √vx² + vy², √vx² + vy²। এখান থেকে vx এর ভ্যালু কত? u, তাহলে এখান থেকে আমরা লিখে ফেলি v সমান √vx²। তো vx এর ভ্যালু কত? u, তাহলে এখান থেকে লিখতে পারবো হচ্ছে u² + vy এর ভ্যালু কত বলো তো? gt, তাহলে এখান থেকে লিখতে পারবো হচ্ছে gt এর হোল স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে তুমি মান টান বসায় কি বের করতে পারবা বলো তো? v এর একটা এক্সপ্রেশন বা v এর একটা তুমি মান বের করতে পারবে এখান থেকে। ওকে, আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমরা v এর বেগের বিশ্লেষণ, মানে হচ্ছে কোন নির্দিষ্ট বিন্দুতে আমরা বেগ কিভাবে বের করতে পারবো, কোন নির্দিষ্ট বিন্দুতে আমরা বেগ কিভাবে বের করতে পারবো। তো একটা ভুল তোমরা পরীক্ষার হলে প্রায় করবা, সেটা কি জানো? যদি তোমাকে b বিন্দুতে বেগ নির্ণয় করতে বলে, তুমি এতটুকু অ্যানসার দিয়ে রেখে দিবা পরীক্ষার খাতায়, বাট বেগ কিন্তু একটা ভেক্টর রাশি, তো বেগের যেরকম মানও দরকার, ঠিক সেরকম আমরা কি বের করব বলতো? বেগের দিকও বের করব। ওকে, কোন ভেক্টর রাশিকে ফুলফিল ভাবে বা সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মানও যেমন দরকার হয়, আবার দিকও কিন্তু তেমন দরকার হয়। তো আমরা কিন্তু যদি এখান থেকে এই ফর্মুলা ইউজ করে বা এইভাবে আগাই, যদি আমি v এর অ্যানসারটা রেখে দিই, সে ফর एग्जांपल v এর ভ্যালু আসলো 40 মিটার/সেকেন্ড, তো যদি আমি v = 40 মিটার/সেকেন্ড লিখে রেখে দেই, আর যদি কিছু না করে এটাকেই যদি উত্তর হিসেবে বিবেচিত করি আমরা, তবে কি হবে বলো তো? আমাদের উত্তরটা কিন্তু ফুলফিল হবে না। ওকে, তো আমাদের অবশ্যই ভেক্টরের মানও যেমন দরকার, ঠিক সেরকম দিকও দরকার। ওকে, তো আমরা ভেক্টরের দিকটা জানি কিভাবে বের করি? ভেক্টরের দিক বের করার নিয়ম হচ্ছে অ্যাঙ্গেল বের করা। ওকে, তুমি একটু মন দিয়ে দেখো, গতকালকে তোমরা যারা ক্লাস করছো তারা কিন্তু বুঝতে পারবা আমরা কিন্তু এখন পর্যন্ত নতুন কিছুই শিখি নাই। গতকালকে আমরা যেই কনসেপ্টগুলো শিখছি না, ঠিক সেইভাবে করে কিন্তু আগায় আমরা এই ফর্মুলাটা আনার চেষ্টা করলাম। ওকে, তো এই জন্য গতকালকের ক্লাসটা অবশ্যই করাটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, সমস্যা নেই, আমি হচ্ছে ক্লাসের শেষে আমার গত ক্লাসের লিংকটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। ওকে, কিংবা আমি আমার আমাদের যে ক্যাপশন আছে সেই ক্যাপশনের লাস্টে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তো v আমরা বুঝে গেলাম v। আচ্ছা, তো v টা আমরা বের করলাম। এখন আমরা v যেমন v এর মান বের করলাম, এটা হচ্ছে আমাদের v এর মান বের করার সূত্র, বা সূত্র না বলি, v এর মান বের করার প্রসেস। ওকে, তো আমরা এখন যদি v এর দিকটা বের করতে চাই, আমাদের v ছিল হচ্ছে এই বরাবর v, আর আমাদের এই বরাবর ছিল হচ্ছে vy, আর এই বরাবর ছিল হচ্ছে vx, এমন কিছুই তো ছিল, রাইট? vx আর এই বরাবর ছিল হচ্ছে আমাদের vy। ওকে, আচ্ছা, যদি আমরা এই অ্যাঙ্গেল ধরো, আমি তোমার অ্যাঙ্গেল কিন্তু ইচ্ছা, অনেকে আমাকে প্রশ্ন করছো ভাইয়া অ্যাঙ্গেল আসলে কোনটা নিব? অ্যাঙ্গেল তোমার ইচ্ছা, যদি কোশ্চেনে বলে না দেয় তাহলে অ্যাঙ্গেল তোমার ইচ্ছা, তুমি y অক্ষের সাথেও নিতে পারো, x অক্ষের সাথেও নিতে পারো। তো ধরো এই মূল ভেক্টর vy এর সাথে অ্যাঙ্গেল তৈরি করলো থিটা, মূল ভেক্টর vy এর সাথে অ্যাঙ্গেল তৈরি করলো থিটা, মানে এই অ্যাঙ্গেলটা, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ওকে, আচ্ছা, আমরা এখন এই থিটা বের করতে পারবো। আচ্ছা, এটা বের করাটা শর্ট টেকনিক দেখাই দিই। তুমি, আমি জানি আশা করি তুমি লং টেকনিকটা জানো বা লং প্রসেসটা তুমি জানো। শর্ট টেকনিকটা হচ্ছে তুমি tan থিটা লিখবা, tan থিটা লেখার পর একটা ভাগ চিহ্ন দিবা, এই থিটা যার সাথে উৎপন্ন না তার সাথে vy এর সাথে, নিচে লিখবা তাকে, আর বাকিটা লিখবা হচ্ছে উপরে। ওকে, তো
তো এইভাবে করে তুমি tan ইনভার্স করে কি বের করতে পারবা বলো তো, থিটার ভ্যালুটাও বের করতে পারবা। ওকে, কেননা যদি তোমার দুইটা ভেক্টর 90 ডিগ্রি বরাবর থাকে বা পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে এবং এটা কিন্তু দুইটা ভেক্টর vx আর vy, দুটো ভেক্টর, আমি v কে কিন্তু লব্ধি বলতে পারি বা রেজাল্টেন্ট বলতে পারি। vx আর vy কে আমরা উপাংশ বা দুটো ভেক্টর বলতে পারি, আর v কে কিন্তু আমরা লব্ধি বলতে পারি। ওকে, vx আর vy এর লব্ধি। যদি দুইটা ভেক্টর এই vx আর vy কিন্তু পরস্পর লম্ব বরাবর বা 90 ডিগ্রি, vx আর vy কিন্তু পরস্পর 90 ডিগ্রি, তো দুইটা ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি বরাবর কাজ করে এবং তাদের লব্ধি যদি মাঝখানে হয়, তবে ওই অ্যাঙ্গেলটা বের করার সিস্টেমটা হচ্ছে tan থিটা সমান যার সাথে অ্যাঙ্গেল vy এর সাথে নিচে হবে সে, আর ভাগের উপরে হবে বাকিটা, মানে কি বলতো vx। এখান থেকে তুমি কি বের করতে পারবা, থিটাটা বের করতে পারবে। একটু কষ্ট করে কমেন্টে জানাই দাও তো এতটুকু আমরা বুঝতে পারতেছি কিনা, এতটুকু আমরা আল্লাহর রহমতে বুঝতে পারছি। ওকে, এতটুকু আমরা মনে হয় বুঝতে পারছি। ওকে, আচ্ছা, হ্যাঁ, ওকে ওকে, মোটামুটি সবাই বুঝতে পারছি আমরা। ওকে, আচ্ছা, তো আমরা এখান থেকে আরেকটু আগানোর চেষ্টা করি, আমরা এখন ধরো বের করতে চাই মুসলাম আমরা, হ্যাঁ, আমরা ওই বেগের বিশ্লেষণ করলাম, আনুভূমিক প্রাসে বেগ কিভাবে বের করে সেটার একটা কনসেপ্ট আমরা জানলাম। তো ধরো আমরা এখন যেটা বের করতে চাবো সেটা হচ্ছে বস্তুটা তো এ বিন্দু থেকে কোনো এক মুহূর্তে ভূমিতে মাটিতে আঘাত করবে, হ্যাঁ, তো ধরলাম মাটির সি বিন্দুতে এই বস্তুটা আঘাত করবে। ওকে, তো ধরো তোমাকে কোশ্চেনে এরকম বলতে পারে যে এ বিন্দু থেকে বস্তুটাকে যখন আমি আনুভূমিকভাবে নিক্ষেপ করব, তো কতটুকু সময় পর বস্তুটা সি বিন্দুতে এসে পতিত হবে। এ বিন্দু থেকে বস্তুটা আমি যখন আনুভূমিক বরাবর নিক্ষেপ করব, কতটুকু সময় পর বস্তু এ থেকে সি বিন্দু পর্যন্ত বা সি বিন্দুতে পৌঁছাতে তার কতটুকু সময় লাগবে, বা ভূমিতে আঘাত করতে প্রয়োজনীয় সময়টা কত। আমি হেডলাইনটা দিতে পারি হচ্ছে ভূমিতে আঘাত করতে প্রয়োজনীয় সময়, ভূমিতে আঘাত করতে প্রয়োজনীয় সময়, ভূমিতে আঘাত করতে প্রয়োজনীয় সময়, ভূমিতে আঘাত করতে প্রয়োজনীয় সময় বা টাইম। আমরা এখন টাইম বের করব বা সময় বের করব। ওকে, টাইমকে আমরা টি দিয়ে প্রকাশ করি। ওকে, ভূমিতে আঘাত করতে প্রয়োজনীয় সময় বা এ বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছাতে বস্তুটার কতটুকু সময় লাগে। আচ্ছা, একটু দেখো, সেটা হচ্ছে যখন বস্তু এ বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছাবে, একটু মন দিয়ে শুনবা, যখন বস্তু এ বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছাবে তার দুই ধরনের সরণ ঘটে। কি কি সরণ বলতো? এ থেকে সি তে পৌঁছানোর জন্য সে কিন্তু কিছুটা ডানে সরে, খেয়াল করতেছো, এ থেকে সি তে যখন বস্তু মানে এ বিন্দু থেকে বস্তু যখন সি বিন্দুতে পৌঁছায় সে কিন্তু কিছুটা ডানে যায়। কতটুকু ডানে যায়? এখান থেকে এই পরিমাণ সে ডানে যায়। তো যতটুকু ডানে যায় ততটুকু হচ্ছে আমি বলতে পারি আনুভূমিক সরণ x। ওকে, আবার খেয়াল করো, এ থেকে সি বিন্দুতে বস্তু বা এ বিন্দু থেকে যাত্রা করা শুরু করার পর সি বিন্দুতে পৌঁছানোর সময় সে কিন্তু কিছুটা পথ নিচে নামে, লম্বালম্বি কিন্তু নিচে নামে। কতটুকু নিচে নামে বলো তো? এখান থেকে এতটুকু নিচে নামে। তো এটাকে আমরা বলতে পারি উলম্ব সরণ বা উলম্ব, যাকে আমরা h দিয়ে প্রকাশ করতে পারি বা y দিয়েও প্রকাশ করতে পারো, তোমার ইচ্ছা। তো আমরা এখানে ধরো আচ্ছা y দিয়ে প্রকাশ করি, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। একটু মন দিয়ে দেখো, আমি আরেকবার বলি, যখন বস্তুটা আমরা a বিন্দু থেকে নিক্ষেপ করব, বস্তুটা কিন্তু a বিন্দু থেকে a বিন্দু থেকে যাত্রা করে c বিন্দুতে পতিত হবে। তো এই মুহূর্তে বস্তু কিন্তু কিছুটা পথ ডানে সরছে, হ্যাঁ, a থেকে c বরাবর, মানে a থেকে c পর্যন্ত কিন্তু যতটুকু ডানে সরলো ততটুকুকে আমরা x দিয়ে প্রকাশ করলাম, আর যতটুকু সে নিচে নামলো ততটুকুকে আমরা y দিয়ে প্রকাশ করলাম। ওকে, y কে আমরা উলম্ব সরণ বলতে পারি, যার ডিরেকশন হয় শেষ বিন্দুর দিকে। শেষ বিন্দু কোথায়? নিচে। আদি বিন্দু কোথায়? উপরে। তাহলে y এর ডিরেকশন হবে শেষ বিন্দুর দিকে, মানে কোন দিকে বলো তো? নিচের দিকে। তাই আমরা y এর ডিরেকশন দিলাম নিচের দিকে। ওকে, আমরা গত ক্লাসে খুব ডিটেইলসে আলোচনা করছিলাম। ওকে, y এর ডিরেকশন নিচের দিকে কেন? কারণ y বা উলম্ব সরণের ডিরেকশন হয় শেষ বিন্দুর দিকে। বস্তুর শেষ বিন্দু কোথায়? মাটিতে বা ভূমিতে, মানে নিচের দিকে। তাই আমরা y এর ডিরেকশন দিলাম নিচের দিকে। আর y মানে হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর লম্বালম্বি যে দূরত্ব, লম্বালম্বি যে সরণ, সেটা হচ্ছে আমাদের y। আর যতটা পথ ডানে সরছে a থেকে c বরাবর, যতটা পথ ডানে সরছে সেটা হচ্ছে আমাদের x। আচ্ছা, তো এবার খেয়াল করো,
আমরা ভূমিতে আঘাত করতে প্রয়োজনীয় সময়কে t দ্বারা প্রকাশ করলাম। আমরা ফর্মুলা জানি s equals to ut plus half of at square, s equals to ut plus half of at square। ওকে, আচ্ছা এটা ধরো আমাদের ফর্মুলা। আচ্ছা তো এবার একটু খেয়াল করো, এবার সেটা হচ্ছে আমরা এই ফর্মুলাটা যদি y অক্ষে অ্যাপ্লাই করি, আমরা এই ফর্মুলাটা যদি y অক্ষে অ্যাপ্লাই করি তবে আমি লিখতে পারবো নিচে sy, এখানে uy, এখানে ay, এখানে ay। ওকে, আচ্ছা sy মানে হচ্ছে y অক্ষ বরাবর সরণ, তো y অক্ষ বরাবর সরণকে আমি কিন্তু y দিয়ে প্রকাশ করছি, আর x অক্ষ বরাবর সরণ বা আনুভূমিক সরণকে আমরা x দিয়ে প্রকাশ করলাম। ওকে, তো sy এর পরিবর্তে আমরা লিখতে পারি y equals to uy, uy মানে uy এর आंसर কত? 0 না? কেন? কারণ যেহেতু বস্তুটাকে x অক্ষ বরাবর নিক্ষেপ করা হয়েছে, আমি আগে দেখাইছিলাম uy কত হবে বলো তো? 0 হবে। তো uy কিন্তু 0 into t plus half of প্লাস মাইনাস পরে দিই, প্লাস মাইনাস পরে দিই, half of ay, ay মানে ত্বরণ, ক্লাসের ক্ষেত্রে একমাত্র ত্বরণ কাজ করে কি? অভিকর্ষ ত্বরণ, যেটা কোন অক্ষ বরাবর? y অক্ষ বরাবর নিচের দিকে। তাহলে ay এর পরিবর্তে আমি লিখতে পারি g আবার t স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা বুঝলাম। এবার আমরা একটু প্লাস মাইনাস দেই, প্লাস মাইনাস একটু মন দিয়ে দেখো তো, মন দিয়ে, সেটা হচ্ছে g কাজ করে নিচের দিকে, আবার y এর ডিরেকশনও কোন দিকে? নিচের দিকে, কারণ y এর ডিরেকশন হচ্ছে শেষ বিন্দুর দিকে, শেষ বিন্দু ভূমিতে মানে নিচে, তাই y এর ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। তাহলে দুইটার ডিরেকশন একই না, g আর y, তাই দুইটার চিহ্নই হবে সেম। তুমি যদি g কে নেগেটিভ ধরো y এর আগেও দিবা নেগেটিভ, তুমি যদি g কে পজিটিভ ধরো y এর আগেও দিবা পজিটিভ। কেন না? দুইটার ডিরেকশন সেম, তাহলে আমি দুইটার আগে পজিটিভ সাইন দিতে পারি। তাহলে g এর আগে পজিটিভ দিলে y এর আগে কি হবে বলো তো? পজিটিভই হবে। তো এই ক্ষেত্রে আমরা y লিখতে পারি half of gt স্কয়ার। এই ফর্মুলা থেকে কিন্তু তুমি y টা বের করতে পারবা, এই ফর্মুলা থেকে কিন্তু তুমি y এর ভ্যালুটা বের করতে পারবা, যে এই y এর মানটা কত? হাফ gt স্কয়ার। যদি তুমি সময়ের মানটা জানো, যদি তুমি সময়ের মানটা জানো, y এর ভ্যালু বের করতে পারবা। যাই হোক, তো আমরা এখান থেকে আমাদের টার্গেটটা আমরা t এর ভ্যালু বের করব। ওকে, তাহলে আমরা t এর একটা ইকুয়েশন তৈরি করে ফেলি, 2y equals to gt স্কয়ার। তাহলে এখান থেকে কিন্তু আমরা লিখতে পারবো কি বলতো? t equals to root over 2y divided by g, এক লাইন শর্ট করে লিখলাম, t equals to root over 2y divided by g। তো এখান থেকে তুমি আসলে সময়টা বের করতে পারবা। কিসের সময় বলতো? বস্তু ভূমিতে আঘাত করতে প্রয়োজনীয় সময়, বা a বিন্দু থেকে c বিন্দুতে পড়তে বস্তুর কতটা সময় লাগে, তুমি এই ইকুয়েশন থেকে বের করতে পারবা। ওকে, আচ্ছা, আর তুমি যদি সময় জানো তবে তুমি কি করতে পারবে, কি বলে, আর সময়ের মান যদি তোমাকে কোশ্চেনে দেওয়াই থাকে, তুমি আসলে y টা বের করতে পারবে। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝলাম ভূমিতে আঘাত করতে প্রয়োজনীয় সময়। ওকে, তাহলে এবার আমরা ধরো x এর ভ্যালুটা বের করতে চাই। সময়টা আমরা বুঝলাম, আচ্ছা তো এবার আমরা এখন বের করতে চাই যে আনুভূমিক সরণটা আসলে কেমন হবে, x এর ভ্যালু। হ্যাঁ, তা আমরা এখন বের করতে চাই যে বস্তুর আনুভূমিক সরণ, বা এক্ষেত্রে আনুভূমিক সরণের বিশ্লেষণ বা আনুভূমিক সরণের মানটা কেমন হবে। আনুভূমিক সরণ, তো আনুভূমিক সরণকে আমরা x দিয়ে প্রকাশ করতে পারি। ওকে, x দিয়ে। তো আমরা এখন এই x এর ভ্যালুটাই বের করতে চাই, যে বস্তুর আনুভূমিক সরণ বা x এর ভ্যালুটা কেমন হবে। ওকে, একটু মন দিয়ে দেখো, ফর্মুলা হচ্ছে আমরা জানি, ফর্মুলাটা কিসের ফর্মুলা বলো তো? ফর্মুলা হচ্ছে আমরা ওই গতির ফর্মুলা আমরা জানি, s equals to ut plus half of at square, s equal to ut plus half of at square। তো আমরা বললাম আমরা এখন কি বের করতে চাই? আনুভূমিক সরণ বা x এর একটা এক্সপ্রেশন বের করতে চাই, বা x এর একটা রাশিমালা আমরা বের করতে চাই, বা x কিভাবে আমরা বের করতে পারবো সেটার কনসেপ্ট শিখতে চাই। যেহেতু আমরা x বের করতে চাই, নিশ্চয়ই আমরা এই সমীকরণটা x অক্ষে অ্যাপ্লাই করব। যদি আমরা এই সমীকরণটা x অক্ষে অ্যাপ্লাই করি, দেখা যাক কি হয়। x অক্ষে প্রয়োগ করলে s এর নিচে হবে x, u এর নিচে হবে x, এর নিচেও হবে x। ওকে, তো sx মানে হচ্ছে x অক্ষ বরাবর সরণ। তো x অক্ষ বরাবর সরণের মান কত? x না, আনুভূমিক সরণ। তো x অক্ষ বরাবর সরণ বা আনুভূমিক সরণ কি আসলে বলো তো? x equals to, এবার খেয়াল করো, ux মানে কি বলো তো? ux মানে x অক্ষ বরাবর বেগ। ওকে,
x অক্ষ বরাবর বেগের ভ্যালু কত u না, তার মানে u ইকুয়ালস আমি কি লিখতে পারি ux, কেন না u ই তো আনুভূমিক সরণ, ওকে আনুভূমিক ভাবে নিক্ষেপ করা হয়েছিল, তাহলে ux ইকুয়াল টু আমরা u লিখতে পারি, কারণ না x অক্ষ বরাবর একমাত্র বেগ হচ্ছে u, তাহলে ux এর জায়গায় আমরা u লিখতে পারি, আর এখানে হচ্ছে t লিখতে পারি, আর এখানে কিন্তু ax এর ভ্যালু 0 হয়, প্লাসের ক্ষেত্রে x অক্ষ বরাবর ত্বরণ থাকে না বলে এই টোটাল টার্মটা 0 হয়ে যায় বলে কি থাকবে x ইকুয়াল টু ut। তো x ইকুয়াল টু ut যদি আমরা জানি, তাহলে x ইকুয়াল টু আমরা যদি t এর ইকুয়েশনটা এখানে বসাই দেই, তাহলে হবে হচ্ছে u ইনটু রুট ওভার 2y ডিভাইডেড বাই g, u ইনটু রুট ওভার 2y ডিভাইডেড বাই g। তো এখান থেকে আমরা কি বের করতে পারবো, x এর একটা এক্সপ্রেশন আমরা বের করতে পারবো, বা x এর ভ্যালু আমরা এই কনসেপ্ট ইউজ করে বের করতে পারবো। একটু তোমরা কমেন্ট করে জানাই দাও তো যে এতটুকু বিশ্লেষণ তোমরা বুঝছো কিনা, এতটুকু অ্যানালাইসিস তোমরা বুঝছো কিনা। ওকে, তো ওকে, আসলে এটাকে পর্যায়কাল বলাটা ঠিক হবে না, বাট অনেক অনেক বইতে পর্যায়কাল লেখা আছে। আসলে মানে পর্যায়কাল তো আসলে যেই সারফেস থেকে নিক্ষেপ করা হলো ওই সারফেসেই যদি চলে আসে তো ওইটাকে আমরা বেসিক্যালি পর্যায়কাল বলি। বাট তুমি যদি এটাকে এ বিন্দু থেকে নিক্ষেপ করলে, মানে এখান থেকে নিক্ষেপ করলে সে ভূমিতে এসে পড়লো, এটাকেও তুমি পর্যায়কাল বলতে পারো। ওকে, মেইনলি সময়, তো পর্যায়কালও তো এক প্রকার সময়, তো আমরা কমনলি বা জেনারেল ইকুয়েশন হিসেবে এভাবে বের করলাম। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে ফারজানা প্রেমা বলছো বুঝতে পেরেছো, শ্রাবণী সরকার ওকে, মাশরুহা ইসমাম ইশকান ওকে, ফেরদৌস শাম্মী বলছো বুঝছি, থ্যাংক ইউ সো মাচ সবাই সবার রেসপন্স করার জন্য। নীলিমা নিপাও আমাদের সাথে যুক্ত আছো, অর্ণব আছো, তারপরে হচ্ছে স্পর্শ মজুমদারও আছো, ওকে, জাহাঙ্গীর আলম ওকে, থ্যাংক ইউ সো মাচ, সাদেক শেখ আছো। ওকে, তাহলে আমরা এখান থেকে একটু আগানোর চেষ্টা করি, আমরা মোটামুটি আজকে অনেকটুকুই আগায় ফেললাম। আচ্ছা, এবার আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করব। এই টাইপের ম্যাথ, তোমরা এই টাইপের ম্যাথ প্রবলেমগুলো বাসায় অবশ্যই একটু প্র্যাকটিস করবা। ওকে, তো আমি ইনশাআল্লাহ দেখায় দেওয়ার চেষ্টা করব, বাট তুমি যদি এই কনসেপ্টগুলো জানো তোমার জন্য অঙ্কগুলো করা খুব সোজা হবে। ওকে, এই কনসেপ্টগুলো যদি তুমি জানো, ওকে আচ্ছা, এবং এভাবে যদি তুমি ম্যাথগুলো সলভ করতে পারো তোমার কাছে ইজি লাগবে। ওকে, তো আমরা এখন একটা পরিচিত ম্যাথ সলভ করার আগে কিছু ছোট্ট সূত্র জেনে নিব, কিছু ছোট্ট সূত্র। এই সূত্রগুলো তোমার কাজে লাগবে, অবজেক্টিভে মাস্ট কাজে লাগবে, সাবজেক্টিভেও দিয়ে দেয়, অনেক অনেক বোর্ডে এই টাইপের ফর্মুলা থেকে অঙ্কগুলো আসে। ওকে, তো বলি, তো ধরো এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ, তো একটা বস্তুকে আমরা এই বিন্দু থেকে নিক্ষেপ করব নির্দিষ্ট বেগে, ধরলাম u বেগে আমরা একটা বস্তুকে নিক্ষেপ করলাম, এবং নির্দিষ্ট কোণে x অক্ষের সাথে সে ফর এক্সাম্পল আলফা কোণে বা নির্দিষ্ট কোণে আমরা একটা বস্তুকে নিক্ষেপ করলাম। ওকে, আচ্ছা, তো যদি কোনো বস্তুকে নির্দিষ্ট বিন্দু ধরলাম আমরা ও পয়েন্ট থেকে এই বস্তুটাকে নিক্ষেপ করলাম, তাই ও বিন্দুকে আমরা বলতে পারি নিক্ষেপণ বিন্দু। ওকে, আচ্ছা, আর ইউ কে আমরা বলতে পারি নিক্ষেপণ বেগ। তো এভাবে নিক্ষেপ করলে বস্তুর গতিপথটা লাইক দিস, এরকম টাইপের কিছু একটা হয়। ওকে, এরকম টাইপের কিছু একটা হয়, এই গতিপথকে আমরা বলি প্লাসের গতিপথ। ওকে, তো যাই হোক, আমরা ইউ বেগে একটা বস্তুকে নিক্ষেপ করছিলাম আলফা কোণে, যার ফলে বস্তুর গতিপথটা এরকম কিছু একটা হলো। আচ্ছা, তো আমরা ও বিন্দু থেকে বস্তুকে নিক্ষেপ করছিলাম, তাই ও বিন্দুকে আমরা বলি আদি বিন্দু, আর বস্তুটা কিন্তু ভূমির এই পয়েন্টে এসে পতিত হলো, তো এই পয়েন্টের আমরা নাম দিলাম এ পয়েন্ট। তো এ পয়েন্টকে আমরা বলতে পারি পতন বিন্দু। ওকে, তো নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দুর দূরত্ব, নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দুর আনুভূমিক দূরত্বকে আমরা বলি হচ্ছে আনুভূমিক পাল্লা, যাকে আমরা প্রকাশ করি r দ্বারা। ওকে, নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দুর দূরত্বকে আমরা বলি হচ্ছে আনুভূমিক পাল্লা, প্রকাশ করি r দ্বারা। আর এই সমগ্র পথে বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় ছিল, বস্তু সর্বোচ্চ কিন্তু এরকম একটা উচ্চতায় ছিল, এটাকে আমরা ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতা বলতে পারি। সর্বোচ্চ উচ্চতাকে আমরা h দিয়ে প্রকাশ করতে পারি, সর্বোচ্চ উচ্চতাকে। ওকে, আর বস্তুর আনুভূমিক বরাবর যে সরণ, নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দুর x অক্ষ বরাবর যে দূরত্ব, সেই x অক্ষ বরাবর দূরত্বকে আমরা r বা দিয়ে প্রকাশ করতে পারি, যে r কে আমরা বলি আনুভূমিক পাল্লা। ওকে, আচ্ছা, তো একটু দেখো, সেটা হচ্ছে যে আমরা r এর একটা ফর্মুলা একটু শেখার চেষ্টা করব। তো r এর ফর্মুলা হচ্ছে r ইকুয়ালস টু u স্কয়ার sin 2 আলফা, u স্কয়ার sin 2 আলফা ডিভাইডেড বাই g।
ইউ স্কয়ার sin 2 আলফা ডিভাইডেড বাই জি, এটা হচ্ছে আমাদের আর এর ফর্মুলা। ওকে, ইউ স্কয়ার sin 2 আলফা ডিভাইডেড বাই জি। আর আরেকটা আছে, একটু দেখো, আরেকটা আছে, সেটা হচ্ছে যে নিক্ষেপণ বিন্দু থেকে আমরা একটা বস্তুকে নিক্ষেপ করলাম, তো নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত বস্তু পৌঁছাতে প্রয়োজনীয় যে সময় লাগে সেই সময়কালকে আমরা বলি পর্যায়কাল। পর্যায়কালকে আমরা বিচরণ কাল বা উড্ডয়ন কাল, সেই সময়কালকে আমরা বলি হচ্ছে বিচরণ কাল বা উড্ডয়ন কাল। তো উড্ডয়ন কালের ফর্মুলা হচ্ছে t উড্ডয়ন কালের ফর্মুলা হচ্ছে t 2u sin আলফা ডিভাইডেড বাই জি, 2u sin আলফা ডিভাইডেড বাই জি, এটা হচ্ছে আমাদের উড্ডয়ন কালের ফর্মুলা। ওকে, t বা উড্ডয়ন কালের ফর্মুলা। ওকে, তারপরে একটু খেয়াল করো, তারপরে আমরা যদি এখন এখান থেকে বের করতে চাই সর্বোচ্চ উচ্চতা h, সর্বোচ্চ উচ্চতা h এর ফর্মুলাটা কি? তো সর্বোচ্চ উচ্চতা h এর ফর্মুলা হচ্ছে u স্কয়ার sin স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2 জি। এগুলো একটু লিখে রাখো, হ্যাঁ অবশ্যই। এগুলো কিন্তু দেখতে সহজ মনে হলেও পরীক্ষার হলে কিন্তু পেঁচায় যায়। ওকে, তো একটু এগুলো লিখে রাখো খাতায়, লিখলে কি হবে, লিখলে ব্যাপারটা তোমার আরেকবার মনে হবে, এবং যত বেশি তুমি খাতায় লিখবা, যত বেশি তুমি একটা সূত্র বারে বারে দেখবা, তত তোমার মনে থাকবে। ওকে, কারণ ইন্টারমিডিয়েটে কিন্তু ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো স্পেশালি অনেক অনেক ফর্মুলা, তো এগুলো মনে রাখার একটাই উপায়, তোমার বারে বারে দেখতে হবে, রেগুলার চর্চা করতে হবে। রেগুলার চর্চা ছাড়া তুমি পরীক্ষার আগের দিন দেখবা বা এক সপ্তাহ আগে থেকে দেখা শুরু করবা পরীক্ষার, তাহলে কিন্তু ভালো পারবা না। ওকে, তো রেগুলার এগুলো দেখার চেষ্টা করবা। ওকে, ইনশাআল্লাহ তাহলে অবশ্যই তোমার সাকসেস আসবে এবং অবশ্যই তুমি পারবা। ওকে, তো এইভাবে তুমি কি করবা, ফর্মুলাগুলো মনে রাখবা। আর মানে আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা মানে কি, নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত যে আনুভূমিক ডিসটেন্স সেটাকে আনুভূমিক পাল্লা বলি। আর টি মানে বিচরণ কাল বা উড্ডয়ন কাল, লিখে নিও। হ্যাঁ, টি মানে বিচরণ কাল বা উড্ডয়ন কাল, নিক্ষেপণ বিন্দু থেকে বস্তু পতন বিন্দু পর্যন্ত পৌঁছাতে যে পরিমাণ টাইম লাগে সেটা হচ্ছে উড্ডয়ন কাল। আর এইচ মানে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম হাইট যতটুকু, সেটা হচ্ছে আমার এইচ, সর্বোচ্চ উচ্চতা নট উচ্চতা, ইউ স্কয়ার sin স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2 জি। তো এখান থেকে আমরা একটা কনসেপ্ট পড়ব, যেই কনসেপ্ট থেকে ইদানিং খুব বেশি ম্যাথ আসতে দেখা যায়, বা ইদানিং খুব বেশি এমসিকিউ আসতে দেখা যায়, এমসিকিউ বলো সিকিউ বলো, ব্যাপারটা তোমাদের হেল্প করবে অনেক। ওকে, ব্যাপারটা বা কনসেপ্টটা তোমাদের হেল্প করবে অনেক। তো কনসেপ্টটা হচ্ছে আমাদের এমন যে একই আনুভূমিক পাল্লার শর্ত, একই আনুভূমিক পাল্লার শর্ত। তো আমাদের টপিকের নাম লেখো একই আনুভূমিক পাল্লার শর্ত, একই আনুভূমিক পাল্লার শর্ত। আমাদের আনুভূমিক পাল্লাকে আমরা আর দিয়ে প্রকাশ করি এবং আনুভূমিক পাল্লাটা একই হওয়ার শর্ত। ওকে, ওকে, তাহলে এবার খেয়াল করো, একজন প্রশ্ন করেছো উড্ডয়নকালে শুধু ইউ হবে কিনা। না, আসলে বস্তু ভূমি থেকে উপরে উঠতে সময় লাগে ওই যে ইউ sin আলফা ডিভাইডেড বাই জি, আবার উপর থেকে নিচে নামতেও সময় লাগে ইউ sin আলফা ডিভাইডেড বাই জি, দুটো যোগ করলে হয় হচ্ছে 2u sin আলফা ডিভাইডেড বাই জি। নিচ থেকে উপরে উঠতে ইউ sin আলফা ডিভাইডেড বাই জি, উপর থেকে নিচে নামতে ইউ sin আলফা ডিভাইডেড বাই জি, টোটালটা যোগ করলে আমরা পাবো 2u sin আলফা ডিভাইডেড বাই জি। তানহা তাবাসসুম আমাকে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিলাম তার। আচ্ছা, কখন x বের করব আর কখন r বের করব, কোশ্চেনটা খুব সুন্দর ছিল। এই কোশ্চেনটার অ্যানসার হচ্ছে যখন তুমি দেখবা সেম সারফেস থেকে নিক্ষেপ হচ্ছে, মনে করো সেম সারফেস থেকে, ধরো ভূমি থেকে নিক্ষেপ হচ্ছে, ভূমি থেকে, তো ভূমি থেকে নিক্ষেপ হচ্ছে, বস্তু আবার ভূমিতেই পড়তেছে। ওকে, তখন আমরা যেই এক্সটা বের করি বা তখন আমরা যেই ওই ডিসটেন্সটা বের করি এক্স অক্ষ বরাবর, ওইটাকে সুন্দর করে আর ডাকা হয়। ওকে, বাট যদি এমন হয় ধরো এটা হচ্ছে একটা ধরো হচ্ছে এটা বিল্ডিং এর ছাদ আর এটা হচ্ছে মাটি, তো বিল্ডিং এর ছাদ থেকে একটা বস্তুকে নিক্ষেপ করলাম, সে কোথায় পড়লো বল, ধরো মাটিতে পড়লো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এটার যে ডিসটেন্স এখান থেকে এই বরাবর যে আনুভূমিক ডিসটেন্স, এটাকে আমরা x দিয়ে প্রকাশ করি। আমি একটু আরেকবার বলি, মন দিয়ে দেখো, বুঝতে পারবা। আমি যদি কোনো বস্তুকে যেই সারফেস বা যেই তল থেকে নিক্ষেপ করব, বস্তু যদি ওই তলেই পড়ে, মানে ভূমি থেকে নিক্ষেপ করলাম ভূমিতেই পড়লো, ওকে, বা ছাদ থেকে নিক্ষেপ করলাম ছাদেই পড়লো, মানে যেই ছাদ থেকে নিক্ষেপ করলাম সেই ছাদেই পড়লো,
ভূমি থেকে নিক্ষেপ করলাম, ভূমিতেই পড়লো, তবে যে আনুভূমিক ডিসটেন্স এটাকে এক্স দিয়ে প্রকাশ করলেও সমস্যা নেই, বাট আর দিয়ে স্পেশালি প্রকাশ করা হয়। আর যদি আমরা কোনো বিল্ডিং এর ছাদ থেকে নিক্ষেপ করি, সে ভূমিতে পড়ে, ছাদ থেকে নিক্ষেপ করলাম, ছাদে কিন্তু পড়ে নেই, ছাদ থেকে নিক্ষেপ করে ছাদে পড়লে কি হবে, আর দিয়ে প্রকাশ করবো, বাট ছাদ থেকে নিক্ষেপ করলাম, পড়লো ভূমিতে, এটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি, যেটাকে আমরা বলি আনুভূমিক সরণ। ওকে, কোশ্চেনটা সুন্দর ছিল, কোশ্চেনটা সুন্দর ছিল। ওকে, হ্যাঁ, ইয়েস, পিবি প্রীতম তুমি ঠিক বলেছো, 2u হলো একদম মাটিতে পড়া পর্যন্ত সময়, উড্ডয়নকালই হলো, ঠিক আছে। আচ্ছা, উড্ডয়নকাল আর বিচরণকাল একই কথা, উড্ডয়নকাল আর বিচরণকাল আসলে একই কথা। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা এখান থেকে কি করব, একই আনুভূমিক পাল্লার শর্ত, একই আনুভূমিক পাল্লার শর্ত, এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এই টপিকটার একটু ছোট্ট ডেরিভেশন দেখাবো, খুব একটা তোমাদের কাজে লাগবে না, বাট তাও একটু দেখো, হ্যাঁ, বোঝার চেষ্টা করো। ওকে, তো ধরলাম আমাদের কাছে একটা বস্তুকে যে কোণে বা যে অ্যাঙ্গেলে আমরা নিক্ষেপ করলাম, সেই অ্যাঙ্গেলটাকে আমরা সে ফর এক্সাম্পল থিটা দ্বারা প্রকাশ করলাম। ওকে, তো ধরো আমরা একটা বস্তুকে যে অ্যাঙ্গেলে নিক্ষেপ করলাম, একটু মন দিয়ে দেখবা নিক্ষেপণ কোণ, হ্যাঁ, যে অ্যাঙ্গেলে এক্স অক্ষের সাথে, তো আমরা যে অ্যাঙ্গেলে একটা বস্তুকে নিক্ষেপ করলাম সেই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বললাম। ওকে, মনে করো লাইক দিস, এরকম কিছু একটা, আমি চিত্রটা আঁকি। ধরো আমরা এটা আমাদের বস্তু, আমরা ভূমি থেকে একটা বস্তুকে ইউ বেগে নিক্ষেপ করলাম, যেটা কিনা ভূমির সাথে থিটা কোণ তৈরি করছে। ওকে, যার ফলে বস্তুটা এরকম একটা চিত্র বা এরকম একটা প্লাসের গতিপথ সৃষ্টি করলো, তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা। ওকে, একটা বস্তুকে আমরা এই যে অ্যাঙ্গেলে নিক্ষেপ করি এক্স অক্ষের সাথে, সেটা হচ্ছে থিটা। তো আমরা ধরলাম থিটা, তো ধরলাম থিটা কোণে আমরা একটা বস্তুকে নিক্ষেপ করলাম, তো থিটা কোণে নিক্ষেপ করলাম, এটা হচ্ছে আমাদের নিক্ষেপণ বিন্দু, এটা হচ্ছে আমাদের পতন বিন্দু। তো নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত যে ডিসটেন্স, সেটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা বলতো, আর দ্বারা প্রকাশ করি। নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তো আমরা একটু মন দিয়ে দেখো, থিটা যেটা, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, যদি, তবে আমরা এই থিটা থেকে কিভাবে ক্যালকুলেশন করতে পারি, আর আমরা জানি আর এর ফর্মুলা হচ্ছে r u স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই কত বলো তো, ডিভাইডেড বাই হচ্ছে g, u স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই g, এভাবে করে আমি r বের করতে পারবো। ওকে, একটা অ্যাঙ্গেল থিটার জন্য। তো এবার আমি আরেকটা অ্যাঙ্গেল নিচ্ছি, একটু মন দিয়ে দেখবা, আরেকটা অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটার নাম হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, যে অ্যাঙ্গেলটার নাম হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। প্রথমে একটু কঠিন লাগবে, আস্তে আস্তে আগেও একটু মন দিয়ে দেখো। প্রথমে অবশ্যই নতুন যে কোনো কিছু কঠিন লাগে, যারা এখন ফার্স্ট দেখতেছো, নতুন যে কোনো কিছু কঠিন লাগবে, বাট একটু দেখো, দেখলে দেখবা যে সহজ লাগবে, কোনো ব্যাপার না। তো দেখো দুইটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেলের নাম হচ্ছে থিটা, আর অন্য একটা অ্যাঙ্গেলের নাম হচ্ছে 90 মাইনাস থিটা, বাট এই অ্যাঙ্গেলের, ধরো আমি অ্যাঙ্গেল নাম দিলাম বিটা, এই বিটা ইকুয়ালস টু হচ্ছে 90 মাইনাস থিটা। দুইটা অ্যাঙ্গেল, একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে বিটা বা 90 মাইনাস থিটা। ওকে, দুইটা অ্যাঙ্গেল কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এবার খেয়াল করো, এই অ্যাঙ্গেলের জন্য আমি যদি একটু ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাই, তো এই অ্যাঙ্গেলের জন্য, বিটা অ্যাঙ্গেলের জন্য যদি আমি আনুভূমিক পাল্লার ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, তো থিটা অ্যাঙ্গেলের জন্য আনুভূমিক পাল্লাকে আমরা r ধরলাম, বিটা অ্যাঙ্গেলের জন্য আনুভূমিক পাল্লাকে আমি r প্রাইম ধরলাম। ওকে, থিটা অ্যাঙ্গেলে নিক্ষেপণ কোণের জন্য আনুভূমিক পাল্লাকে r ধরে আমরা এরকম একটা ইকুয়েশন তৈরি করলাম। এখন বিটা অ্যাঙ্গেলে নিক্ষেপিত বস্তুর যে আনুভূমিক পাল্লা, সেটাকে আমরা r প্রাইম দ্বারা প্রকাশ করলাম। ওকে, বিটা অ্যাঙ্গেলে নিক্ষেপিত বস্তু। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা এখন r প্রাইম বের করতে চাই, তো r প্রাইম হবে, দেখে দেখে বসাই, u স্কয়ার sin 2 ইনটু থিটা, না, কারণ আমি থিটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করছি, বাট এখন আমি বিটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করলাম, তাহলে u স্কয়ার sin 2 বিটা ডিভাইডেড বাই কি বলতো, ডিভাইডেড বাই হচ্ছে g, আর আমি ধরে নিলাম যে বিটা সমান 90 মাইনাস থিটা। তাহলে এবার একটু মন দিয়ে দেখো, সেটা হচ্ছে যে r প্রাইম ইকুয়ালস টু u স্কয়ার sin 2i বিটা, তো 2i টু বিটার মধ্যে আবার কি আছে, 90 মাইনাস থিটা, 2 ইনটু 90 মাইনাস থিটা ডিভাইডেড বাই কি বলতো, ডিভাইড বাই হচ্ছে g। ওকে, একটু মন দিয়ে দেখো, এটা কোন এক বোর্ডে আসছিল, এটা কোন এক বোর্ডে এই ব্যাপারটা আসছিল বা এই কনসেপ্টটা আসছিল, আমার মনে নেই বোর্ডের নামটা, মন দিয়ে দেখবা বুঝবা, হ্যাঁ, মন দিয়ে দেখবা বুঝবা। তাহলে r প্রাইম সমান আমি লিখতে পারবো, তো মন দিয়ে দেখো, u স্কয়ার sin, তো 90 কে 2 দিয়ে গুণ করলে হয় 180, তাহলে 180 মাইনাস 2 থিটা, 180 মাইনাস 2i থিটা ডিভাইডেড বাই কত বলতো, ডিভাইড বাই হচ্ছে g। ওকে, ডিভাইডেড বাই হচ্ছে g, আমি পরপর করে লিখতেছি, নিচে নিচে লিখবো, হ্যাঁ,
নিচে নিচে লিখবা, নিচে নিচে লিখবা। হ্যাঁ, আমি এটা মুছলাম, আমার জায়গা কম তো একটু মুছলাম আমি। হ্যাঁ, তো একটু খেয়াল করো, তো এখান থেকে একটু মন দিয়ে দেখবা। সেটা হচ্ছে r প্রাইম ইকুয়ালস টু আমি লিখতে পারবো, r প্রাইম ইকুয়ালস টু আমি লিখতে পারবো u স্কয়ার sin 180 মাইনাস 2 থিটা। মানে কি sin 180 কে আমি চাইলে টুয়াইস পাই লিখতে পারি না, সরি পাই লিখতে পারি না, 180 কে চাইলে পাই। আচ্ছা, তো পাই মাইনাস থিটা, তো sin পাই মাইনাস অ্যাঙ্গেল, sin পাই মাইনাস অ্যাঙ্গেল মানে হচ্ছে sin অ্যাঙ্গেল, এটা আমরা 9 10 এ পড়ছিলাম। sin অ্যাঙ্গেলটা কত বলো তো, টুয়াইস থিটা। ওকে, ডিভাইডেড বাই জি, ডিভাইডেড বাই জি। একটু মন দিয়ে দেখো, sin পাই মাইনাস অ্যাঙ্গেল কিন্তু একটা অ্যাঙ্গেল, তো sin পাই মাইনাস অ্যাঙ্গেল মানে কি বলো তো, sin অ্যাঙ্গেলটা, sin ওই অ্যাঙ্গেলটা, তো sin এর অ্যাঙ্গেল লিখলাম ডিভাইড বাই জি। একটু মন দিয়ে দেখো তো, এই এখানে হুবহু যা, এখানে কি হুবহু তাই না? এবং এটার পরিবর্তে আমি কি r লিখতে পারি না? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো, দেখো তো r প্রাইম ইকুয়ালস টু, দেখো তো এই জিনিস যা, এই ব্যাপারটা হুবহু তা, এটা সমান হচ্ছে r, তাহলে r প্রাইম সমান আমি কি লিখতে পারি বলো তো, r লিখতে পারি না? অর্থাৎ r প্রাইম মানে যে আমাদের আনুভূমিক পাল্লা, যেটাকে আমি বিটা কোণে যখন নিক্ষেপ করছিলাম, কোন বস্তুকে বিটা কোণে নিক্ষেপ করলে তার আনুভূমিক পাল্লা r1, আর থিটা কোণে নিক্ষেপ করলে তার আনুভূমিক পাল্লা r প্রাইম, সরি বিটা কোণে নিক্ষেপ করলে তার আনুভূমিক পাল্লা r প্রাইম, আর থিটা কোণে নিক্ষেপ করলে তার আনুভূমিক পাল্লা r, দুইটাই কি হয়ে গেছে বলো তো, ইকুয়াল হয়ে গেছে। কখন? যখন বিটার মান হচ্ছে 90 মাইনাস থিটা। এটা আমি আরেকবার বলি, খেয়াল করো, থিটা কোণে নিক্ষেপিত বস্তুর আনুভূমিক পাল্লা r, এটা কিন্তু বোর্ড কোশ্চেন। হ্যাঁ, থিটা কোণে নিক্ষেপিত বস্তুর আনুভূমিক পাল্লা r, ধরলাম বিটা কোণে নিক্ষেপিত বস্তুর আনুভূমিক পাল্লা r প্রাইম, এই দুইটা ইকুয়াল হয় তখনই যখন বিটার অ্যাঙ্গেলটা কত হয় বলো তো, 90 মাইনাস থিটা হয়। ওকে, বিটার অ্যাঙ্গেলটা কত হয় বলো তো, 90 মাইনাস থিটা হয়। একটু প্র্যাকটিক্যালি দেখাই এটা, ব্যাপারটা আসলে কি বলছে, ব্যাপারটা সামারি করে একটু দেখাই, সামারি করে যে ব্যাপারটা কি বলছে। এখন খুব সহজ লাগবে, এতক্ষণ খুব কঠিন লাগতেছিল না, এখন খুব সহজ লাগবে। আমরা একটা দুইটা বস্তুকে দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে নিক্ষেপ করেও আমরা একই আনুভূমিক পাল্লা করতে পারবো। কিভাবে একটু মন দিয়ে দেখো, সেই দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেলের নাম হচ্ছে, একটু মন দিয়ে দেখবা, ধরো একটা থিটা আর আরেকটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, দুইটা অ্যাঙ্গেল, একটা থিটা আর একটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তো একটু আঁকি আমি, একটু মন দিয়ে দেখবা, এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ। মন দিয়ে দেখবা, খুব সহজ জিনিস, খুব একটা কঠিন জিনিস না। একটু দেখো এটা, তো থিটার একটা মান আমি ধরলাম, সে ফর এক্সাম্পল থিটার মান আমি ধরলাম হচ্ছে 20 ডিগ্রি, থিটার মান আমি ধরলাম হচ্ছে 20 ডিগ্রি, থিটার মান ধরছি। তাহলে এই বস্তুকে আমি 20 ডিগ্রি কোণে নিক্ষেপ করব, 20 ডিগ্রি কোণে। ওকে, ইউ বেগে, হ্যাঁ সেম বেগ হতে হবে অবশ্যই, সেম বেগ। তো কত অ্যাঙ্গেলে নিক্ষেপ করলাম বলো তো, 20 ডিগ্রি কোণে আমি নিক্ষেপ করলাম। মন দিয়ে দেখবা, বুঝবা। তাহলে 20 ডিগ্রি কোণে যদি আমি নিক্ষেপ করি, বস্তুর গতিপথ লাইক দিস, এরকম কিছু একটা হবে মনে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের নিক্ষেপণ বিন্দু আর এটা হচ্ছে আমাদের পতন বিন্দু। মন দিয়ে দেখবা, এটা আমাদের নিক্ষেপণ বিন্দু আর এটা আমাদের পতন বিন্দু, রাইট? আচ্ছা, যখন আমি 20 ডিগ্রি কোণে নিক্ষেপ করব, আচ্ছা থিটার মান 20 ডিগ্রি আর 90 মাইনাস থিটা, তাহলে কত হবে বলো তো, থিটার মান তো 20, তাহলে 90 মাইনাস 20 মানে কত বলো তো, 70 ডিগ্রি না? দুইটা অ্যাঙ্গেল কিন্তু, একটা থিটা মানে ধরলাম 20 ডিগ্রি আর আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে 90 মাইনাস থিটা, ধরলাম কত ডিগ্রি বলো তো, 70 ডিগ্রি। তাহলে আমি আরেকটা বস্তুকে সেম বেগে, হ্যাঁ সেম বেগে ডিফারেন্ট অ্যাঙ্গেলে নিক্ষেপ করব এবং সেই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে, অ্যাঙ্গেলটা হচ্ছে 70 ডিগ্রি। তো আমি ইউ বেগে ওই আরেকটা বস্তুকে আমি ডিফারেন্ট অ্যাঙ্গেলে নিক্ষেপ করলাম, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 70 ডিগ্রি। এই লাল অ্যাঙ্গেলটা আমি ধরলাম হচ্ছে 70 ডিগ্রি। তো 70 ডিগ্রি করে যখন আমি এই বস্তুটাকে নিক্ষেপ করব, দেখা যাবে এইটার আনুভূমিক পাল্লাও সেম আসবে। ওকে, দেখা যাবে যে আমি এঁকে নিই, তারপর আমি তোমাকে বলি, সুন্দর করে আঁকি তাহলে বুঝতে পারবা। দেখা যাবে যে এইটার আনুভূমিক পাল্লাও সেম আসবে লাইক দিস। মন দিয়ে দেখো 20 ডিগ্রি করে যখন আমি নিক্ষেপ করলাম, এই বরাবর মানে তার প্লাসের গতিপথটা এরকম, আর যখন আমি 70 ডিগ্রি করে নিক্ষেপ করলাম তার প্লাসের গতিপথটা কিন্তু এরকম। ওকে, আচ্ছা একটু মন দিয়ে দেখবা, সেটা হচ্ছে যেই বস্তুকে আমি 70 ডিগ্রি করে নিক্ষেপ করলাম তার আনুভূমিক পাল্লা যা, যেই বস্তুকে আমি 20 ডিগ্রি করে নিক্ষেপ করলাম তার আনুভূমিক পাল্লা কি হুবহু তা না? তার মানে খেয়াল করো, দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে সেম বেগে যদি দুইটা বস্তুকে নিক্ষেপ করা হয়, যদি বস্তুকে হচ্ছে সেম বেগে
দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয়, তবে ওই দুইটা বস্তুরই কিন্তু আনুভূমিক পাল্লা একই হওয়া সম্ভব যখন ওই দুইটা কোণের মধ্যে একটা কোণ থিটা আর আরেকটা কোণ কত হবে বলো তো 90 মাইনাস থিটা। বা এইভাবে বলতে পারো এই যে দুইটা কোণ 70 আর 20 যোগ করলে কত হয় বলো তো 90 হয় অলওয়েজ। হ্যাঁ, দুইটা অ্যাঙ্গেল নিবা, ধরো তোমাকে আমি একটা অ্যাঙ্গেল দিলাম, ধরো 30 ডিগ্রি। হ্যাঁ, তো 30 ডিগ্রি কোণে ইউ বেগে একটা বস্তুকে নিক্ষেপ করলে তুমি তার যে আনুভূমিক পাল্লা পাবা 90 মাইনাস 30 করলে কত হয়, 90 থেকে 30 বাদ দিলে হয় হচ্ছে 60, রাইট? তো তুমি যদি ওই বস্তুকে 60 ডিগ্রি কোণেও নিক্ষেপ করো তবে তুমি সেম আনুভূমিক পাল্লা পাবা। 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে যে আনুভূমিক পাল্লা পাবা, 60 কোণে নিক্ষেপ করলেও সেম আনুভূমিক পাল্লা পাবা যদি দুইটা বস্তুটি বেগ সমান হয়। ওকে, আচ্ছা ওকে, এই পর্যন্ত বুঝলাম দুইটা অ্যাঙ্গেলের জন্য। কোন দুইটা অ্যাঙ্গেল? একটা থিটা হলে আরেকটা হবে 90 মাইনাস থিটা। একটা যদি এমন হয়, একটা অ্যাঙ্গেল যদি হয় 40 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল যদি হয় 40 ডিগ্রি, আরেকটা অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, মানে হচ্ছে কি বলতো, মানে হচ্ছে 50 ডিগ্রি। ওকে, তার মানে হচ্ছে যে 40 ডিগ্রি কোণে তুমি যে আনুভূমিক পাল্লা পাবা 50 ডিগ্রি কোণে সেম আনুভূমিক পাল্লা পাবা, এবং তার সিনারিও হবে এরকম, তার সিনারিও হবে এরকম। খেয়াল করো, এই যে বস্তু যেটা কিনা 20 ডিগ্রি কোণে নিক্ষেপ করলাম, এর আদি বিন্দু এটা, শেষ বিন্দু এটা, এর আনুভূমিক দূরত্ব যা 70 ডিগ্রি কোণে যাকে আমি নিক্ষেপ করলাম এরও কিন্তু আনুভূমিক দূরত্ব হুবহু তা। ঠিক আছে, এমন কোন দুইটা অ্যাঙ্গেল? দুইটা অ্যাঙ্গেলই সম্ভব, একটা যদি থিটা হয় আর একটা হবে 90 মাইনাস থিটা, বা এভাবেও বলতে পারো। অন দা আদার হ্যান্ড এভাবেও বলতে পারো যে এই দুইটা অ্যাঙ্গেলকে যোগ করে কি 90 ডিগ্রি পাওয়া যায় কিনা। 90 পাওয়া যাবে, কিন্তু 70 আর 20 যোগ করলে কিন্তু 90 ডিগ্রি পাওয়া যাবে। এরকম দুইটা অ্যাঙ্গেল কি কি একটু আমি লিখি এক্সাম্পলের সুবিধার্থে। দুইটা অ্যাঙ্গেল কি কি? আমি যদি 10 ডিগ্রি কোণে কোনো বস্তুকে নিক্ষেপ করি আর 80 ডিগ্রি কোণে কোনো বস্তুকে নিক্ষেপ করি, তবে এদের আনুভূমিক পাল্লা বা আর কি পাবো বলতো, সেম পাবো। আবার সেকেন্ড কি হতে পারে? সেকেন্ড হতে পারে হচ্ছে আমি যদি কোনো বস্তুকে সে ফর এক্সাম্পল 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করি আর অন্য একটা বস্তুকে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করি, তবে সেই ক্ষেত্রে আমরা কি পাবো বলতো, আর কে সেম পাবো। আবার আরো একটা কেস হতে পারে, আমি যদি কোনো বস্তুকে সে ফর এক্সাম্পল আমি ধরো 70 ডিগ্রি কোণে নিক্ষেপ করলাম আর আরেকটা বস্তুকে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলাম, তবে সেই ক্ষেত্রে আমরা কি পাবো বলতো, আর সেম পাবো। অবশ্যই বেগ সেম হতে হবে। ওকে, মানে এমন ভাবে দুইটা অ্যাঙ্গেল নিব যাতে করে দুটো অ্যাঙ্গেল যোগ করলে কি পাওয়া যায়, 90 ডিগ্রি পাওয়া যায়। 30 আর 60 90, 70 আর 30, এটা ভুল লিখছি, 70 আর 20 হবে। ওকে, 70 আর 20 হবে। ওকে, যোগ করলে 90 পাবো, আর 10 আর 80 যোগ করলে কি পাবো, 90 পাবো। এরকম দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য সেম আনুভূমিক পাল্লা পাওয়া যাবে। একটু কষ্ট করে কমেন্টে জানাও যে এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। ওকে, একটু কষ্ট করে জানাও যে এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা। আর এই ক্ষেত্রে কিন্তু উচ্চতা ডিফারেন্ট হবে, সর্বোচ্চ উচ্চতা এটার এতটুকু আর এটা কিন্তু এতখানি। হ্যাঁ, এই 2 নাম্বার বস্তুর, হ্যাঁ এটাকে যদি আমি 1 নাম্বার বস্তু বলি, 1 নাম্বার বস্তুর সর্বোচ্চ উচ্চতা যা, 2 নাম্বার বস্তু কিন্তু সর্বোচ্চ উচ্চতা তার চেয়েও বেশি। ওকে, তো আমরা কিন্তু এইভাবে অবশ্যই আমরা কিন্তু এই ব্যাপারগুলোকে বুঝতে পারলাম। যদি এটা ভালো করে বুঝতে পারো অবশ্যই শেয়ার করো আমাদের এই ভিডিওটা অবশ্যই, তাহলে যাতে করে আমরা আমাদের অনেক ফ্রেন্ডরা এইগুলার মানে এই কনসেপ্টটা সম্পর্কে ভালো ধারণা পেতে পারে। দুইটা অ্যাঙ্গেলের জন্য এই ব্যাপারটা সম্ভব হবে। ওকে, কাজী আফ্রিদা আনান রেসপন্স করেছো, স্পর্শ মজুমদার বলেছো, আনামুল হক বলেছো, তারপরে হচ্ছে মির্জা ওয়াসিমা বলেছো যে না 90 ডিগ্রি থেকে বেশি হবে না, 90 ডিগ্রির মধ্যেই হবে। মির্জা ওয়াসিমা ওকে। তারপর হচ্ছে শাহরিয়ার হোসেন লাবিবও বলেছো, তুমি বুঝতে পেরেছো। ফারজানা প্রেমা বলেছো, বুঝতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, হ্যাঁ ফেরদৌসী রূপা 20, থ্যাংক ইউ সো মাচ কারেকশন করে দেওয়ার জন্য। তাহমিদ ড্যানিয়েল, হ্যাঁ তুমি ঠিক বলছো, 45 ওকে ঠিক বলছো। ওকে, তাহলে হচ্ছে আমরা এই এরকম দুইটা অ্যাঙ্গেলের জন্য, আর একটু আগে যে প্রমাণটা দেখালাম ওইটা হচ্ছে এই প্রমাণই যে দুইটা অ্যাঙ্গেল আসলে দুইটা অ্যাঙ্গেলের জন্য আর আমরা সেম পাবো। ওকে, তো আমরা আজকের দিনে শেষ ম্যাথটা করে, লাস্ট ম্যাথ করে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করব। হ্যাঁ, আমাদের আজকের দিনে শেষ অঙ্ক, একটা ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। ওকে, শেষ অঙ্ক।
আচ্ছা, ম্যাথ প্রবলেমটা তো অনেকের কাছে পরিচিত, ম্যাথ প্রবলেমটা হতে পারে অনেকের কাছে পরিচিত, বাট এটা করে দেওয়ার একটাই রিজন, কারণ এই ম্যাথ প্রবলেমটা দেখবা অনেক জায়গায় বোর্ড এক্সামে আসছে। আর এই ম্যাথ প্রবলেমটা আমরা আসলে আন্দাজে সলভ করি, মানে অতটা হয়তো আমরা কনসেপ্ট জানি না। হ্যাঁ, তো একটু কনসেপ্ট জেনে আমরা যাতে সলভ করতে পারি এই জন্য আমি দেখাবো। হ্যাঁ, তাহলে আমি কোশ্চেনটা একটু তুলে দিই। আমরা এখন যে কোশ্চেনটা সলভ করব বা যে ম্যাথ প্রবলেম সলভ করব, এটা আমাদের লাস্ট আজকের দিনের শেষ ম্যাথ প্রবলেম। ওকে, তো দেখো এটা আমাদের ভূমি। তো ধরো আমরা কোনো বস্তুকে, সে ফর एग्जांपल এই বিন্দুতে আমাদের কোনো বস্তু আছে, তো এই বস্তুকে আমরা কি করলাম, এই বস্তুটাকে আমরা 49 মিটার পার সেকেন্ড বেগে, 49 মিটার পার সেকেন্ড বেগে, 49 মিটার পার সেকেন্ড বেগে নির্দিষ্ট অ্যাঙ্গেলে আমরা নিক্ষেপ করলাম। অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, দাঁড়াও, ওয়েট, এটা আমাদের ভূমি। কোন বস্তুকে আমরা এখান থেকে নিক্ষেপ করলাম কত বেগে, 49 মিটার পার সেকেন্ড বেগে, 49 মিটার পার সেকেন্ড বেগে নির্দিষ্ট অ্যাঙ্গেলে, অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি কোণে আমরা একটা বস্তুকে নিক্ষেপ করলাম। তো নিক্ষেপ করলে আমাদের কোশ্চেন হচ্ছে দুইটা। এক নাম্বার কোশ্চেন হচ্ছে যে 1.5 সেকেন্ড পর বস্তুর বেগ কত, 1.5 সেকেন্ড পর বস্তুর বেগ কত, 1.5 সেকেন্ড পর বস্তুর বেগ কত। আর দুই নাম্বার কোশ্চেনটা হচ্ছে 4 সেকেন্ড পর বস্তুর বেগ কত। দুই নাম্বার কোশ্চেন হচ্ছে 4 সেকেন্ড পর বস্তুর বেগ কত, 4 সেকেন্ড পর বস্তুর বেগ কত। আমি একটা করাই দিব আর একটা তোমরা বাসায় করবা, একটা আমি করাই দিব আর একটা বাসায় করবা। দুইটা সেম ম্যাথ মনে হলেও, দুইটা সেম ম্যাথ মনে হলেও দুইটার একটু কনফিগারেশনটা অর্ণব বলছো বাতাস থাকলে আমাদের প্লাসের এই অঙ্কগুলো একটাও হবে না। ওকে, আমাদের বাতাস নাই বা মুক্তভাবে বস্তুর ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাগুলো প্রযোজ্য। আচ্ছা, তো কি বললাম আমরা, দুইটা অঙ্ক আছে, 1.5 সেকেন্ড পর বস্তুর বেগ কত আর 4 সেকেন্ড পর বস্তুর বেগ কত। হ্যাঁ, দুইটা একই অঙ্ক মনে হলো, দুইটার অ্যাপ্রোচ এবং দুইটার হচ্ছে সিস্টেমটা আলাদা, অঙ্ক করার সিস্টেম। একটু মন দিয়ে দেখবা আমরা এই টাইপের অঙ্কগুলো কিভাবে সলভ করব। ওকে, গতানুগতিক ওয়েতে আমরা সলভ করব না, কারণ এতে করে আমরা মানে আমাদের আসলে মুখস্থ বিদ্যার মতন আমরা সলভ করি। তো একটু মন দিয়ে দেখবা। তো আমি এই অঙ্কটা করে দিব যে 4 সেকেন্ড পর বস্তুর বেগটা কত হবে। ওকে, 4 সেকেন্ড পর বস্তুর বেগটা কত হবে। ওকে, আচ্ছা, একটু মন দিয়ে দেখবা। সেটা হচ্ছে আমরা 2 নাম্বার অঙ্কটা সলিউশন করে দিব আর 1 নাম্বারটা তোমরা বাসায় করবা, সলিউশন নাম্বার 2। হ্যাঁ, আর এটাই হচ্ছে আমাদের আজকের দিনের শেষ প্রবলেম। আচ্ছা, তো যখনই তোমাকে বলবে যে নির্দিষ্ট সময় পর বস্তুর বেগ কত, হ্যাঁ, এবং মজার বিষয় হচ্ছে তুমি দেখবা টেস্ট পেপার বলো বা কোশ্চেন সলভের বলো, অনেক কোশ্চেনই কিন্তু মানে গ নাম্বারে কিন্তু এই টাইপের কোশ্চেন দেয়। এই জন্য আমি এটা করাচ্ছি তোমাদেরকে। 4 সেকেন্ড পর বস্তুর বেগটা কত, মন দিয়ে দেখবা যে আমরা যখনই তোমাকে কোশ্চেনে বের করতে বলবে নির্দিষ্ট সময় পর বেগ কত, নির্দিষ্ট টাইম পর আমরা যদি কোনো বস্তুর বেগটা বের করতে চাই নির্দিষ্ট টাইম পর, তাহলে ফার্স্টে তুমি বের করবা বিচরণ উড্ডয়ন কালটা আসলে কত, বস্তুর উড্ডয়ন কালটা বা বিচরণ কালটা আসলে কত। বিচরণ কাল মানে কি, এটাকে যদি আমি বলি নিক্ষেপণ বিন্দু এ, এটাকে যদি আমি বলি পতন বিন্দু বি, তাহলে বস্তু নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত পড়তে যে পরিমাণ টাইম লাগে সেটা হচ্ছে আমাদের উড্ডয়ন কাল। তো উড্ডয়ন কালকে আমি ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করতে পারি। তো উড্ডয়ন কালের ফর্মুলা হচ্ছে 2u sin, আমি ধরলাম এই অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম হচ্ছে আলফা, তাহলে 2u sin আলফা ডিভাইডেড বাই কত বলতো, ডিভাইড বাই g। আর আমি এই 49 মিটার পার সেকেন্ডকে আমি ধরলাম হচ্ছে u এর ভ্যালু হচ্ছে 49 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এবার একটু খেয়াল করো, এবার সেটা হচ্ছে আমি t এর ভ্যালু বের করতে পারবো, t = 2u। 2u কত, u হচ্ছে যেই বেগে আমি নিক্ষেপ করলাম 49, আর sin আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। ওকে, আলফার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি ডিভাইডেড বাই g হচ্ছে 9.8। এখান থেকে আমরা t এর ভ্যালু যেটা পাবো, t এর ভ্যালু খুব সম্ভবত আমরা পাবো 5 সেকেন্ড। t এর ভ্যালু আমরা পাবো হচ্ছে তানহা তাবাসসুম বলছো এটি নির্দিষ্ট উচ্চতা থেকে উপরে নিক্ষেপিত বস্তুর ম্যাথগুলো করাবো কিনা।
তানহা মেবি গতকালকে ক্লাসটা মিস করেছো তুমি। গতকালকে আমরা একটি নির্দিষ্ট বস্তু থেকে উপরের দিকে নিক্ষেপিত বস্তুর ম্যাথ এবং কনসেপ্ট সহ খুব ডিটেইলস আমরা আলোচনা করেছিলাম। ওকে, তো ওই ম্যাথ প্রবলেমটা যদি তুমি ভালো করে বুঝো, গতকালকে আমরা দুপুর 1:30টায় যে ক্লাসটা নিয়েছিলাম, লাইভ ক্লাসটা, ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 এর প্রাস সম্পর্কিত গাণিতিক সমস্যাবলীর পর্ব নাম্বার 1 যেটা ছিল, সেই পর্বে আমরা এই একটি নির্দিষ্ট উচ্চতা থেকে উপরের দিকে নিক্ষেপিত বস্তুর ম্যাথগুলো করিয়েছিলাম। ওকে, তো অবশ্যই তুমি সেটা দেখে নিবা এবং আমি আমার ডেসক্রিপশনে, এই ভিডিও ডেসক্রিপশনে ওই লিংকটা বা ওই ভিডিও লিংক বা লাইভের লিংকটা আমি দিয়ে দিব। ওকে, আমি অবশ্যই ওই ম্যাথগুলো করিয়েছি। আচ্ছা, তো যাই হোক, তো এখান থেকে তাহমিদ, ড্যানিয়েল, সাদেক, শেখ, ফেরদৌসি, রূপা, প্রীতম তোমরা উত্তর দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ সঠিক উত্তর দেওয়ার জন্য। 5 সেকেন্ড হবে। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও উপকৃত হতে পারে। ওকে, তাহলে টি এর ভ্যালু কত বলো তো? টি এর ভ্যালু হচ্ছে 5 সেকেন্ড আমরা লিখলাম। ক্যাপিটাল টি এর ভ্যালু কত? 5 সেকেন্ড আমরা বের করলাম। তাহলে একটু মন দিয়ে দেখবা, ক্যাপিটাল টি 5 সেকেন্ড মানে কি, যে এখান থেকে এই পর্যন্ত পড়তে সময় লাগে 5 সেকেন্ড। তাহলে আমি বলতে পারি বি বিন্দুতে বস্তুর পড়তে টাইম লাগে হচ্ছে টি ইকুয়ালস টু 5 সেকেন্ড। ওকে, আচ্ছা, আর এখান থেকে বস্তু নিক্ষেপ করলাম, তো তাহলে এটা আমার আদি বিন্দু, তো এখানে হচ্ছে টি ইকুয়ালস টু 0। ওকে, সময় 0 আর কি। হ্যাঁ, তো এখান থেকে বস্তুর এই বি পয়েন্টে পড়তে সময় লাগে হচ্ছে 5 সেকেন্ড, সেটা আমরা বের করলাম। তাহলে এবার একটু মন দিয়ে শুনবা। তাহলে এখান থেকে এই পর্যন্ত মানে এ বিন্দু থেকে বি বিন্দু বরাবর পড়তে সময় লাগে 5 সেকেন্ড। তাহলে নিশ্চয়ই একটু কমন সেন্স থেকে বলা যায় যে এখান থেকে এই পর্যন্ত বস্তু উঠতে সময় লাগে 2.5 সেকেন্ড। ধরলাম এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে সি পয়েন্ট। এ থেকে সি পর্যন্ত বস্তু উঠতে, সি হচ্ছে একদম টপ পয়েন্ট, হ্যাঁ, একদম উঁচুর পয়েন্ট, একদম পিক পয়েন্ট। তাহলে আমি বলতে পারি যে এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত বস্তু উঠতে সময় লাগছে কত সেকেন্ড? 2.5 সেকেন্ড, মানে 2.5। আবার সি বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত নামতে বস্তু সময় লাগছে কত? 2.5 সেকেন্ড। ওই 2.5 আর ওই 2.5 মানে কি 5 সেকেন্ড না? মানে এখানে মানে বায়ুর বাধা নাই তো, তাই এভাবে আমরা অ্যানালাইসিস করতে পারবো। এখানে বাতাসের বাধা নাই তো, তাই আমরা এভাবে অ্যানালাইসিস করতে পারবো। আমি আরেকবার বলি, মনে শোনো। এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত পড়তে সময় লাগে 5 সেকেন্ড। নিশ্চয়ই তাহলে এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত, সি হচ্ছে টপ পয়েন্ট, ভূমি থেকে টপে উঠতে সময় লাগে 2.5 সেকেন্ড। টপ থেকে আবার ভূমিতে নামতে সময় লাগে 2.5 সেকেন্ড। তাহলে ওই 2.5 যোগ করলে কত পাবো? 5 সেকেন্ড পাবো না? আচ্ছা, তাহলে এবার খেয়াল করো মন দিয়ে। তাহলে আমরা বুঝে গেলাম যে এখান থেকে এতটুকু 2.5 সেকেন্ড যদি লাগে, তাহলে 4 সেকেন্ড পর বস্তু নিশ্চয়ই এমন কোন জায়গায় থাকবে, নিশ্চয়ই এরকম কোন জায়গায় থাকবে, লাইক দিস। ধরলাম এটা আমাদের ডি পয়েন্ট। আমি এটা আরেকবার বলি, মন দিয়ে শুনবা, মন দিয়ে। বস্তু কোন জায়গায় থাকবে এটা ডিটারমাইন করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এ থেকে সি পর্যন্ত যেতে সময় লাগে 2.5 সেকেন্ড, সি থেকে বি পর্যন্ত নামতে সময় লাগে 2.5 সেকেন্ড। তাহলে 2.5 এর পরেই তো আসলে 4 সেকেন্ড পাওয়া যাবে নাকি? 4 সেকেন্ড তো নিশ্চয়ই 2.5 এর আগে না। তাহলে খেয়াল করো, 1 নাম্বার অঙ্কে কি বলছে? 1.5 সেকেন্ড পর বস্তুর বেগ বলছে না? তাহলে 1.5 সেকেন্ড কখন হবে? নিশ্চয়ই এমন কোন পয়েন্টে আমরা 1.5 সেকেন্ড পাবো, নিশ্চয়ই বামের পয়েন্টে, মানে সি পয়েন্টের সাপেক্ষে বাম দিকের কোন পয়েন্টে আমরা 1.5 সেকেন্ড সময়ে বেগ পাবো। আর সি পয়েন্টের সাপেক্ষে ডান দিকের কোন পয়েন্টে আমরা 4 সেকেন্ডে বস্তুর বেগ বের করতে পারবো। কেননা 4 সেকেন্ড পর বস্তু নিশ্চয়ই এই ডি পয়েন্টে থাকবে, মানে ডানে থাকবে সি পয়েন্টের সাপেক্ষে। কেননা এ থেকে সি পর্যন্ত 2.5 সেকেন্ড, নিশ্চয়ই ডান দিকে আমরা 4 সেকেন্ড পাবো ডি বিন্দুতে। ওকে, এই লাইনটা কি বুঝছো? কেন আসলে এই ডি পয়েন্টে আমরা কি বললাম, ডি পয়েন্টটা কেন এই জায়গায়, তোমরা কি এটা বুঝতে পারছো? ওকে, তাহলে এবার খেয়াল করো, এবার তোমরা এই ডি পয়েন্টে বেগটা ইজিলি বের করতে পারবা। বেগ ধরলাম হচ্ছে ভি এর দুটো উপাংশ, একটা হচ্ছে ভি ওয়াই আর একটা হচ্ছে ভি এক্স। এবার তোমরা কি করতে পারবা? এবার তোমরা বাকিটা বাসায় করবা। v = u + at, এই ফর্মুলা একবার x অক্ষে অ্যাপ্লাই করবা। তো x অক্ষে অ্যাপ্লাই করলে তুমি কি বের করতে পারবা? এখান থেকে
vx বের করতে পারবা, আরেকবার v u + at তুমি কোন অক্ষে প্রয়োগ করবা বলো তো? y অক্ষে অ্যাপ্লাই করবা। তো y অক্ষে অ্যাপ্লাই করলে এখান থেকে তুমি vy বের করতে পারবা। তারপরে vx জানো, vy জানো, তারপরে v লিখতে পারবো হচ্ছে √vx² + vy²। তারপরে অ্যাঙ্গেল থিটা তুমি বের করবা। থিটা হবে হচ্ছে tan থিটা নিচে হবে vy আর উপরে হবে হচ্ছে vx। এভাবে করে তুমি কি করতে পারবা? সলভ করতে পারবা। এই টাইপের সলভ আমি হচ্ছে গত প্রাসের ক্লাসেও দেখিয়েছিলাম, এই আবার আজকের ক্লাসেরও শুরুতে আমরা এই অ্যানালাইসিসটা v u + at y অক্ষে প্রয়োগ করলে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, v u + at x অক্ষে প্রয়োগ করলে কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। এরপর এখানে প্লাস মাইনাসগুলো নিজের মতন করে নিজের কনসেপ্ট দিয়ে বের করার চেষ্টা করবে। ওকে, এই দুইটা অ্যানসার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা বাসায় সলভ করে আমাকে জানাবা। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। অবশ্যই এই অঙ্কগুলো করার সময় তুমি উড্ডয়নকালটা বের করে নিবা, কেননা এটা ডিটারমাইন করার জন্য যে ওই তত সেকেন্ড পর বা টি সেকেন্ড পর বস্তু আসলে কোন জায়গায় আছে। বস্তু যদি এই জায়গায় থাকতো তখন কিন্তু উপাংশগুলো কিন্তু এভাবে হতো না। যেমন 1.5 সেকেন্ড পর বলছে 1.5 সেকেন্ড পর বস্তুর বেগ কেমন হবে, 1.5 সেকেন্ডে বস্তু কিন্তু বামের কোনো পয়েন্টে থাকবে, এ থেকে সি এর বামে, সি পয়েন্টের সাপেক্ষে বাম দিকে কোনো পয়েন্টে, লাইক দিস। ধরো এমন কোনো পয়েন্টে থাকলো 1.5 সেকেন্ড পর বস্তু, মানে এখান থেকে এই পর্যন্ত পৌঁছাতে সময় লাগে ধরো 1.5 সেকেন্ড। তো 1.5 সেকেন্ড পর বেগ v এর কিন্তু দুইটা উপাংশ এমন টাইপের হবে, এর কিন্তু দুইটা উপাংশ এমন টাইপের হবে। হ্যাঁ, আমি সবই করাই দিছি, আমি এই টাইপের সব কনসেপ্টই তোমাদের করাই দিছি। তো তোমরা ভালো থেকো, ওকে, সুস্থ থেকো। আজকের ক্লাসে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।